হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের ভিডিওর বিষয় 2025 সিবিএসসি ক্লাস 10 বোর্ড অ্যাপিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য। আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের যে 3টে গল্প আছে তার একটা ওয়ান শট ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখানে আমি তোমাদের এই গল্পগুচ্ছের যে 3টে গল্প সেটা যেমন সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে একটা আলোচনা করে দেবো, সেই সঙ্গে এখানকার যে ইম্পর্টেন্ট লাইনগুলো যেখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে বা হওয়ার সম্ভাবনা, সেগুলিও তোমাদের একবার নজরে এনে দেওয়ার চেষ্টা করব। তোমরা সকলে মিলে আমার কাছে প্রচুর অনুরোধ রেখেছো, প্রচুর অনুরোধ নিয়ে এসেছো, কিন্তু এই অনুরোধগুলো যদি আমি অন্তত 1 মাস আগে পেতাম বা তোমাদের এই প্রচুর প্রভাব যদি আমার এই চ্যানেলে অন্তত কিছু আগে দেখতাম, তাহলে হয়তো আমি তোমাদের জন্য কিছু কাজ করার অনুপ্রেরণা পেতাম। এই মুহূর্তে আমি তোমাদের জন্য অনেক কিছু করার ইচ্ছা থাকলেও করে উঠতে পারছি না, কারণ হচ্ছে সময় অত্যন্ত কম। এই শর্ট সময়ের মধ্যে অনেক বেশি কিছু আমার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তোমাদের প্রত্যেককে বলছি, তোমরা এই ভিডিওটা মন দিয়ে দেখো, অন্তত গল্পগুচ্ছের যে সমস্যা সেটা তোমাদের সমাধান হয়ে যাবে। আর তাছাড়া তোমাদের জন্য আমার এসে এবং লেটার রাইটিংয়ের যে ভিডিও দুটো আপলোড করা আছে সেটা দেখতে পারো। তোমাদের টেক্সচুয়াল বেশ কিছু এক্সপ্লেনেশন ভিডিও আমি কিন্তু ইতিমধ্যে আপলোড করেছি, সেগুলোও তোমরা দেখতে পারো। তাহলে আমাদের আজকে প্রথম যে গল্পগুচ্ছে সেটা হচ্ছে পোস্টমাস্টার। তোমরা এতদিনে নিশ্চয়ই অনেকেই গল্পটা পড়ে ফেলেছো, আর যারা পড়োনি তারা একেবারেই ভালো করে শোনো, কারণ কিছুই জানো না, আর যারা জানো তাদের রিভিশনটাও ভালোভাবে হয়ে যাবে। এই যে পোস্টমাস্টার গল্প, এই পোস্টমাস্টার গল্পের কেন্দ্রে রয়েছে রতন নামক একটি ছোট্ট বালিকা এবং পোস্টমাস্টার। আসলে পোস্টমাস্টার নামকরণ হয়েছে যেহেতু পোস্টমাস্টারের একটা ঘটনাকে কেন্দ্র করেই এই গল্পের সূচনা বা গল্পের শেষ, সেই কারণে। কিন্তু যতই পোস্টমাস্টার নামকরণ হোক বা গল্পের বিষয়ে পোস্টমাস্টার প্রধান হোক, এখানে কিন্তু গল্পের কেন্দ্রীয় চরিত্র হয়ে উঠেছে রতন, একটি ছোট্ট বালিকা, 12 বছরের বয়স তার। তা সেই কারণেই রতন ছাড়া পোস্টমাস্টার একেবারেই অসম্পূর্ণ। যাই হোক, এই পোস্টমাস্টার শহরের বাসিন্দা, কলকাতায় তিনি থাকতেন, সদ্য চাকরি পেয়েছেন এবং চাকরি পেয়ে প্রথমেই তিনি বদলি হয়ে এসেছেন একটা প্রত্যন্ত গ্রাম উলাপুর নামক একটা গ্রামে তিনি চাকরি নিয়ে এসেছেন। উলাপুর গ্রামের যে পোস্ট অফিসে তিনি কাজ করতে এসেছেন, পোস্টমাস্টারের কাজ করতে এসেছেন, সেই পোস্ট অফিসটা একেবারে ছিমছাম ছোট্ট, সেই সাজানো গোছানো কিছু নয়, একেবারে নতুন গড়ে ওঠা অনুন্নত যাকে বলে একটা 8 চালার ঘরের মধ্যে পোস্ট অফিসটা। আর খুব সামনেই, মানে অদূরে বলা হয়েছে, অদূর মানে বেশি দূরে নয়, একটা পানা পুকুর আছে, ঝোপ জঙ্গলে ঘেরা জায়গা, মানে জায়গাটা একেবারেই স্বাস্থ্যকর নয়। এরকম একটা পরিবেশে যখন পোস্টমাস্টার এসে উপস্থিত হয়েছেন, তখন কিন্তু তিনি এখানে মানিয়ে নিতে পারছেন না, কারণ তার কথা বলার সঙ্গেও কেউ নেই। এখানে লেখক বলেছেন আমাদের যে প্রথমত কলকাতার মানুষ যখন এরকম জায়গায় এসে পড়ে, তারা হয় অপ্রতিভ নয় উদাসীন হয়ে পড়ে। পোস্টমাস্টারের ক্ষেত্রেও সেরকম হয়েছিল, তারা মানে কি বলবে বুঝতে পারছে না, আবার প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে উদাসীন হয়ে যাচ্ছে, এটা হয়েছিল। আর তাছাড়া আর একটা কারণ লেখক আমাদের এখানে দেখিয়েছেন, সেটা হচ্ছে যে এই পোস্ট অফিসের যে গোমস্তা বা অন্যান্য কর্মচারীরা আছে, তাদের খুব একটা সময় হয় না এইসব নানান কাজের মধ্যে থেকে, এবং তাছাড়াও তারা মানে শিক্ষিত মানুষ বা একটু ভদ্রলোক যাকে বলে, গ্রামের লোক, ছোট লোক তাদের কাছে, তা সেই রকম পরিবেশে তারা কিন্তু দুম করে কারোর সাথে মিশতেও পারে না। তা যাই হোক, দুপক্ষই যেহেতু মিশতে খুব একটা পটু নয়, সেই জন্য এই পোস্টমাস্টারটির খুব একটা কারোর সাথে মেলামেশা হয়ে ওঠেনি। তা সেখানে গিয়ে তিনি খুব যে বেশি টাকা উপার্জন করেন না, তৎকালীন সরকারি কর্মচারী এমন কিছু টাকা উপার্জন করেন না, সামান্য যে টাকা পান তাতে যে খুব বিশাল ভালোভাবে তার চলে যায় তা নয়। তিনি নিজে রেঁধে খান, মানে তিনি নিজের রান্না নিজে করে নেন, কিন্তু ঘর গৃহস্থের যে কিছু কাজকর্ম থাকে, জল তোলা, বাসন মাজা বা অন্যান্য সাহায্যকারী যে কাজগুলো, সেগুলো তাকে করে দেয় ওই 11-12 বছরের বয়সী যে মেয়েটি, বালিকা মেয়েটি রতন, যার ডাক নাম। রতন একটি পুংলিঙ্গবাচক শব্দ ঠিকই, কিন্তু নামটা কিন্তু রতন, এখানে একটি বালিকা। কেন নামটা রতন? সম্ভবত রত্ন হিসাবে লেখকের কাছে তার অবদান, মানে সেই গ্রাম বাংলায় পোস্টমাস্টারের কাছে সে যেন সত্যিই এক অমূল্য রতন হয়েছিল, তাই বোধহয় লেখক এখানে তার নামটি রতন বলেছেন। যাই হোক, সেই রতন তার কাজকর্ম করে দেয়। তা পোস্টমাস্টার যখন মেঘলা আকাশের কোনো বর্ষার দিনে মানে বাইরে এসে বসে, তখন প্রকৃতির শোভা তাকে একেবারে মুগ্ধ করে। হাতে কোনো কাজ না থাকলে তার মনের মধ্যে কাব্য এসে পড়ে, কাব্যিক ভাব এসে পড়ে, তিনি কিছু কবিতা লিখতে চেষ্টা করেন। আর সবুজ প্রকৃতিও তাকে
যেন খুব আকৃষ্ট করে। কিন্তু কখনো কখনো তার মনে হয় যে গাছে যে কোকিলটা ডাকছে বা পাখিটা ডাকছে বা সামান্য যে একটা এক পশলা রোদ এসে পড়েছে, সেই সমস্ত কিছু যেন তার কাছে মনে হয় একটা উদাসীনতার মানে ছবি। সবাই যেন একাকিত্ব উপভোগ করছে, সবাই যেন একাকিত্বের প্রতিবাদ জানাচ্ছে। এরকম একটা পরিবেশে একসাথে যদি মানে আর পাশে যদি মানুষজন না থাকে বা এমন কোনো মানুষ যাকে মনের কথা খুলে বলা যায়, তাহলে যেন সবটাই অসম্পূর্ণ, এরকমটাও পোস্টমাস্টারের মনে হয়েছে। তা সেই পোস্টমাস্টার একদিন সন্ধেবেলা যখন সব খাবার তৈরি করার সময় হয় আর কি সকলের, সেই সময় ঘরের ভেতর থেকে রতনকে ডাক দেন। রতন তাড়াতাড়ি যায়, কি বলছে মাস্টারমশাই শোনার জন্য, মানে দাদাবাবু বলে সে তাকে সম্বোধন করে, জানার জন্য যায়। কিন্তু পোস্টমাস্টার বলে তুই কী করছিস, এবং তখন সে জানায় সে খাবার দাবার জোগাড় করছে, রান্না করতে হবে। তখন পোস্টমাস্টার বলে এখন রান্নার জোগাড় করতে হবে না, তুই বরঞ্চ আমার কাছে এসে আয়, কথা মানে গল্প করবো। তা সেই সময় তাদের দুজনের মধ্যে বেশ কিছু গল্প হয়। এই যে গল্প, দিনের পর দিন এই গল্পের মধ্যে দিয়ে রতন কি শুনতে পায়, রতন শুনতে পায় এই যে দাদাবাবু যে কলকাতায় থাকতো, তার বাড়িতে ভাই আছে, তার দিদি আছে, তার মা আছে, এবং তাদের কথা বলতে বলতে পোস্টমাস্টারের যেন গল্প ফুরোতো না। আর রতন এই গল্পগুলো শুনতে শুনতে যেন উদার হয়ে যেত, একেবারে একাত্ম হয়ে যেত এই পোস্টমাস্টারের সঙ্গে। কখন যে পোস্টমাস্টারের বাড়ির মানুষজন রতনের একান্ত আপনজন হয়ে গেছে সে অনুভব করতেই পারেনি। সে তার কল্পনায় তার মনের মধ্যে এই পোস্টমাস্টারের মা, তার দিদি বা ভাইয়ের এক একটা ছবি কল্পনা করে নিয়েছে। পোস্টমাস্টারকে সে নিজের আপন করে নিয়েছে, একেবারে রক্তের সম্পর্ক তার সাথে হয়তো নেই, হয়তো কি নেই, কিন্তু তবুও সে যেন তার প্রাণের আত্মার আত্মীয় হয়ে উঠেছে। অন্যদিকে পোস্টমাস্টার একদিন রতনকে প্রশ্ন করেছে যে তুই তোর বাড়ির কথা বল, রোজিতা আমি আমার বাড়ির কথা বলি। রতনের কিন্তু খুব একটা মনে নেই তার বাড়ির কথা, শুধু এটুকু মনে আছে তার বাবা প্রায় দিনই বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি করতো, তার মা মারা গেছে, বাবা মারা গেছে, একটা ছোট ভাই ছিল, এবং তার এটুকুও মনে আছে যে ভাইয়ের সাথে কোনো এক বর্ষার দিনে সে তাদের গ্রামের যে ছোট ডোবা, সেই ডোবাটায় গাছের ডাল ভেঙে মাছ ধরা খেলছিল। এর বেশি সে কিন্তু কিছু বলতে পারে না, তার সবটাই যেন ধরে আছে এখন ওই পোস্টমাস্টারের বাড়ির লোক। তা এইভাবে ওদের মধ্যে একটা সম্পর্ক বা আত্মিক সম্পর্ক গড়ে উঠছিল। তা এরকম একটা পরিস্থিতিতে একদিন হঠাৎ করে রতনকে পোস্টমাস্টার ডেকে বলে যে আমি আজ থেকে তোকে পড়াবো। তা রতনও রাজি হয়ে যায়। রতনকে এরপর থেকে পোস্টমাস্টার নিয়মিত স্বরেয়া, ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ সমস্ত কিছু পড়াতে শুরু করলো। সেও পড়তে শুরু করলো ভীষণ আগ্রহের সাথে, কারণ পোস্টমাস্টারের সাথে থাকা, তার থেকে শিক্ষা গ্রহণ করে সব কিছু যেন সে মানে ভীষণভাবে গ্রহণ করছিল। আসলে আরেকটা বিষয় ওখানে খুব মানে বিশেষ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই মানে রতন নামক বালিকাটি কিন্তু অনাথ, তার শুধু বাবা মা নেই তা নয়, গ্রামের মধ্যে তার কোনো আত্মীয় স্বজনও নেই, সে বড় একা। কাজে ভালোবাসা, স্নেহ এগুলো সে পায়নি, ছোটবেলায় কি পেয়েছিল তার কিছু মনে নেই। কিন্তু এই অবস্থায় পোস্টমাস্টার যখন আদর করে তাকে পড়াশোনা লেখাপড়া শেখাচ্ছে, সেটা তার কাছে একটা পরম বিষয় হয়ে উঠছে। সে চেষ্টা করে পোস্টমাস্টারকে খুশি করতে, তাই সেই পড়া মুখস্থ করে, ঠিক টাইমে পড়া দেওয়ার চেষ্টা করে, এভাবে চলছিল। কিন্তু হঠাৎ একদিন রতন উপলব্ধি করলো যে পোস্টমাস্টার তাকে সকাল থেকে আর ডাকছে না। দিনের শেষে একেবারে সন্ধ্যের বেলা যখন সে তার মনটা খারাপ হয়ে যাচ্ছে, সেই সময় এক সময় সে ঘরে ঢুকলো, গিয়ে দেখলো যে পোস্টমাস্টার ঘরে অন্যদিকে ফিরে শুয়ে আছে। সে ভাবলো সে এই সময় হয়তো রেস্ট নিচ্ছে, সে বিশ্রাম নিচ্ছে, তাই সে বেরিয়ে আসছিল। কিন্তু পোস্টমাস্টার তাকে রতন বলে ডাকলো এবং তাকে বললো তার শরীরটা ভালো লাগছে না। তার কপালে হাত দিয়ে রতন দেখলো তারই কথায় যে তার বেশ জ্বর হয়েছে। সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বালিকা, লেখক আমাদের জানাচ্ছেন যে সেই ছোট্ট বালিকা কিন্তু আর বালিকা রইল না, সে যেন এক জননী হয়ে উঠল। অর্থাৎ প্রত্যেক মেয়ের মধ্যেই যে একটা মাতৃরূপ বর্তমান, সেটা যেন এই গল্পের মধ্যে দিয়ে লেখক দেখিয়েছেন। সেই ছোট্ট বালিকা রতন তখন একেবারে মায়ের মতো নিবিড় সেবায় পোস্টমাস্টারকে ভালো করে তুললো। সে ছুটে গিয়ে ডাক্তার ডেকে আনলো, পথ্য ওষুধপত্র নিয়ম করে দিতে লাগলো। একেবারে মর্ম মানে কি বলবো, একেবারে স্নেহ, মায়া, মমতা সবটা যেন ঝরে পড়লো ছোট্ট বালিকার হৃদয় থেকে, যেন সে একটা পোস্টমাস্টারের মা বা দিদির মতো সেবা করতে শুরু করলো। এক সময় পোস্টমাস্টার ভালো হলো, কিন্তু খুব তাড়াতাড়ি যে হলো তা না, বেশ দীর্ঘ অনেকদিন তাকে এই রোগসজ্জায় শুয়ে থাকতে হয়েছিল এবং সমস্ত সময়টা রতন তাকে সেবা করেছিল। এরপর যখন তিনি ভালো হলেন তখনও কিন্তু রতনকে ডাকছেন না, পড়াচ্ছেন না। রতন একটু অবাক হচ্ছে, তিনি প্রায় সময় যেন কেমন কী সব চিন্তা করেন, বসে থাকেন, ঘোরা পায়চারি করেন, এসব নানান কিছু রতন দেখে। তা এরপর দেখা গেল হঠাৎ একদিন তিনি আবার রতনকে ডাকলেন। রতনকে ডেকে তিনি বললেন যে রতন, এবার আমি চললাম।
রতন অবাক হয়ে জিজ্ঞেস করছে কোথায় চললে, তখন সে জানাচ্ছে যে সে গ্রামে চললো। তখন রতন স্বাভাবিকভাবেই ভেবেছে গ্রামে সে তার বাড়ির লোকের সাথে দেখা করতে যাচ্ছে। রতন প্রশ্ন করেছে কবে আসবে, কিন্তু পোস্টমাস্টার জানায় যে সে আর ফিরবে না, কারণ সে কিছুদিন আগে দরখাস্ত করেছিল উচ্চতলায়, যেখান থেকে তার এখান থেকে যেন তার বদলি হয়ে যায়, উলাপুর তার আর ভালো লাগছে না। কারণ পোস্টমাস্টার অসুখের পর সে বুঝতে পেরেছিল যে এই কঠিন জায়গায় যে কোনো সময় তার ম্যালেরিয়া বা অন্য কোনো কঠিন রোগ হয়ে যেতে পারে, এবং সেখান থেকে এ যাত্রা বেঁচে গেছে বলে পরযাত্রাও যে সে বেঁচে যাবে তার কোনো নিশ্চয়তা নেই। তাই সে উঠে পড়ে লেগেছিল তার বদলির জন্য এবং বারবার চিঠিও লিখেছিল। কিন্তু এবার সেই চিঠির উত্তর এসেছে এবং তার যে বদলির যে দরখাস্ত সেটা নামঞ্জুর হয়েছে, অর্থাৎ মঞ্জুর হয়নি, তার কোনো বদলির ব্যবস্থা সরকার করেনি। তখন সে স্থির করেছে যে সে চাকরি ছেড়ে আবার কলকাতা শহরে ফিরে যাবে এবং ছোট্ট বালিকা রতনকে সে কথা জানায়। রতনের মনের ভেতরে যেন একটা শেল বেঁধে, সে যে অত্যন্ত কষ্ট পায়। তার প্রিয় মানুষটা, তার কাছের মানুষটা যে ভীষণভাবে তার আত্মার আত্মীয় হয়ে উঠেছিল, সে চলে যাবে ভেবে রতন খুব কষ্ট পাচ্ছিল। রতন সেখান থেকে উঠে গেল, রাতের কাজকর্ম করলো, সব কিছু করলো, মনে মনে ভীষণ কষ্ট পেল। সে রাত্রে তার ঘুম এলো না, বারবার আরেকটা কথা এখানে আছে, রতনকে যখন রাত্রে রতন যখন খাবার দিচ্ছে পোস্টমাস্টারকে, তখন পোস্টমাস্টারের কাছে একটা প্রস্তাব দেয়। সে বলে তুমি আমাকে তোমার সাথে নিয়ে চলো না, বা নিয়ে যাবে, এরকম একটা কথা বলে। পোস্টমাস্টার হো হো করে হেসে ওঠে। রতনের এই কথাটা একটা অবিশ্বাস্য কথা, অসম্ভব কথা, তাকে তিনি কি করে কলকাতায় নিয়ে যাবেন? একটা অদ্ভুত কথা রতন বলেছে। তার হাসিটা রতনের কিন্তু মনে গেঁথে গেল। সে খুব কষ্ট পেল, তার অভিমান যেন মাথা তার ভেতর থেকে ডুকরে ডুকরে কেঁদে উঠছিল। তাই সে সমস্ত রাত্রে ঘুমোতে পারল না। সেই পোস্টমাস্টারের হাসি, তার ওই কথাটা বারবার তার কানে বাজতে লাগলো। সে জানে না পোস্টমাস্টার সকালে কখন বেরোবে, কিন্তু তার আবশ্যক কর্তব্যগুলো করা উচিত এটা মনে করে সে রাত্রের বেলায় তার জন্য স্নানের জল সবকিছু ব্যবস্থা করে রাখলো। ভোরবেলা উঠে পোস্টমাস্টার স্নান টান সেরে একেবারে নিজের বেরোনোর জন্য যখন প্রস্তুত হচ্ছেন, তার ব্যাগটা কাঁধে তুলে নিয়েছেন, ছাতাটা বগলে চেপে নিয়েছেন, এবং যে আরেকটা বাক্স ছিল নীল সাদা রঙের, সেটাও তার যে কুলি ছিল তার মাথায় চাপিয়ে দিয়েছেন। একেবারে বেরোনোর জন্য উন্মুখ তিনি, একেবারে রেডি, প্রস্তুত। সেই সময় তিনি রতনকে ডেকে বলছেন যে রতন, তোর কোনো চিন্তা নেই, আমি এখানে যে নতুন পোস্টমাস্টার আসবে তাকে আমি তোর কথা তার আগে হয়েছে, যখন তিনি প্রস্তুত হননি, সকালবেলা রতনকে ডেকে বলছেন তোর কোনো চিন্তা নেই, চিন্তা করিস না, এখানে নতুন যে পোস্টমাস্টার আসবে তাকে আমি তোর কথা বলে যাবো এবং তিনি যেন আমার মতোই তোকে যত্ন আত্তি করে তার ব্যবস্থাও করে যাব। রতন সেদিন খুব ভীষণভাবে সেই বিষয়টায় অসম্মতি প্রকাশ করে। পোস্টমাস্টারের সেই কথায়, সেই বলার মধ্যে যে কোনো রকম অন্য কিছু ছিল তা কিন্তু নয়, তার মধ্যে স্নেহ ছিল, তার মধ্যে ভালোবাসা ছিল, এবং বোঝা গেছে যে রতনের জন্য সে চিন্তিত। তবুও কিন্তু রতন সেই প্রস্তাবটা মেনে নিতে পারেনি এবং সে ছুটে চলে গেছে ঘরের মধ্যে, বলেছে আমার জন্য কাউকে কিছু করতে হবে না। রতনের এই রূপ পোস্টমাস্টার কোনোদিন দেখেনি, সে অবাক হয়েছে। এই যে অবাক হওয়া, তাতেই বোঝা যাচ্ছে যে ছোট্ট রতনের মধ্যে যে বিচ্ছেদ বেদনা বেজেছে, পোস্টমাস্টারের মধ্যে কিন্তু সেই বিচ্ছেদ বেদনা বাজেনি। আসলে রতনকে পোস্টমাস্টার আঁকড়ে ধরেছিল তার সময়ের যে একাকিত্ব, সেটা ভোলার জন্য। রতন কিন্তু শুধু একাকিত্ব ভোলার জন্য পোস্টমাস্টারকে যে আগলেছে তা নয়, রতনের কেউ নেই, সে অসহায়, অনাথ, সে যেন একটা প্রাণের আত্মীয়কে পেয়েছে, এক অভিভাবককে পেয়েছে। কাজে দুজনের চাওয়া পাওয়ার মধ্যে একটা তফাৎ আছে। সেই কারণেই রতনের মধ্যে যেটা বেজেছে, যে কষ্টবোধটা হয়েছে, সেই মুহূর্তে পোস্টমাস্টারের মধ্যে কিন্তু তা হয়নি। এরপর যখন তিনি চলে যাচ্ছেন, তখন তিনি রতনকে ডেকে বলেছেন যে তোর কাছে এই টাকা পয়সাগুলো রাখ, বলে তিনি যে মাইনেটা পেয়েছেন 1 মাসের, তার মধ্যে যাতায়াতের কিছু খরচা রেখে বাকি সমস্তটাই তিনি বের করেছিলেন রতনের হাতে তুলে দেওয়ার জন্য। কিন্তু রতন সেটাও গ্রহণ করেনি, একেবারে তার পা ধরে মাটিতে লুটিয়ে পড়ে কেঁদেছে, বলেছে কিচ্ছু সাহায্য সে নেবে না, কোনো রকম কিছুই দরকার নেই, এরকম কথা বলে সে ছুটে চলে যায়। এরপর পোস্টমাস্টার রওনা হয়েছে, নৌকা করে চলে যাচ্ছে। নৌকা করে যখন সে অনেকটা চলে গেছে, গ্রাম ছেড়ে শ্মশানের কাছাকাছি চলে গেছে, তখন তার মনে একটু ব্যথার সঞ্চার হয়েছে। যাওয়ার সময় তার মনে ব্যথা হালকা হালকা হয়েছে, কিন্তু তখন যেন মনে হয়েছে যে রতনকে নিয়ে গেলেই হতো। এবার সে যে নৌকাটা ফেরাবে এরকম পরিস্থিতিও নেই, অনেকটা চলে গেছে, পরিস্থিতি নেই তার আর মনে হচ্ছে না ফেরাবো। এই সময় সেটা দার্শনিক কথা বলে যে এই পৃথিবীতে কে কার, কারোর প্রতি কোনো এই যে মায়া মমতা, এগুলো কোনো নিরর্থক, কে বা কার, একটা সাংঘাতিক সত্য। প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে জন্ম নিয়েছে, একসময় চলে যাবে। কোনো কেউই কিন্তু নিবিড় আত্মীয় আমার সাথে যাবে এমনটা ব্যাপার নয়। আমি একা এসেছিলাম, আমাকে একাই যেতে হবে, এটা সত্যি, একেবারে সাংঘাতিক দার্শনিক উপলব্ধি। সেটা পোস্টমাস্টারের
মনে হয়েছে কারণ সে শিক্ষিত, সে মানে প্রচুর পড়াশোনা করেছে, সে সমাজটাকে চেনে, সেই জন্যই হয়তো এরকম একটা দার্শনিক কথা তার মাথায় এসেছে। তারপরেও আর একটা বিষয় হচ্ছে সে অনাথ নয়, তার পরিজন আছে। আর এরকম সময় দেখা যাচ্ছে লেখক জানাচ্ছেন যে রতন কিন্তু ওই আটচালা ঘরটার চারপাশে কেঁদে কেঁদে ঘুরে বেড়াচ্ছে। তার মনের মধ্যে হয়তো কোথাও আশা হচ্ছে যে হয়তো পোস্টমাস্টার ফিরে আসবে। এখানে কতগুলো কথা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন যে তিনি লেখক হিসাবে, যে মানুষের মনের মধ্যে একটা আশা, যে আশার কোনো অর্থ নেই, সেই আশাটা আঁকড়ে ধরে মানুষ বেঁচে থাকে বেশ কিছুদিন, কিন্তু যখন বুঝতে পারে সেই আশাটা কখনোই ফলবে না, তখন সেই টানটা সে আর অনুভব করে না, সেটাকে ছিঁড়ে ফেলে। তা মানুষের স্বভাব এটা, রতনের মধ্যেও সেই স্বভাবটা দেখা দিয়েছিল। সেই কারণে যে দার্শনিক তত্ত্বের উদ্ভবটা ওই পোস্টমাস্টারের মনে হয়েছিল, সেটা কিন্তু রতনের মধ্যে হয়নি, অর্থাৎ রতনের মনের মধ্যে সেই তত্ত্বভাবটা আসেনি। রতন একবারও ভাবেনি এই পৃথিবীতে কে কার। রতন ভেবেছে সেই পোস্টমাস্টার তার নিবিড় আত্মীয়, সে নিশ্চয়ই তার কাছে ফিরে আসবে। আর এখানেই আমাদের গল্পটি সার্থকভাবে পরিসমাপ্ত হয়েছে। যাই হোক, তোমাদের প্রথমেই বলেছিলাম কিছু ইম্পর্টেন্ট লাইন তোমাদের এখান থেকে বলে দেবো। প্রথমে বলছি, এই যে বলছে অদূরে একটি পানা পুকুর এবং তাহার চারিপারে জঙ্গল। কিসের অদূরে, কার কথা বলা হচ্ছে, যে কোনো রকম প্রশ্ন আসতে পারে। তারপর আর একটা লাইন দেখো, এখানে বলা হয়েছে কিন্তু অন্তর্যামী জানেন যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক রাত্রের মধ্যে এই শাখাপল্লব সমেত সমস্ত গাছগুলো কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে, তাহা হইলে এই আধমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারেন। এখান থেকে হয়তো দেখা গেল তাহা হইলে এই আধমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারেন। কথাটা তোমাদের প্রশ্নে তুলে দেওয়া হলো। ভদ্র সন্তানটিকে না পোস্টমাস্টার বুঝতেই পারছো। আর এই যে ঘটনাটা, এটা হচ্ছে কোনো এক বৃষ্টি ভেজা দুপুরবেলায়, এখন তার কোনো কাজকর্ম নেই পোস্টমাস্টারের, তিনি প্রকৃতির শোভা দেখছেন এবং কবিতা লিখছেন বিশেষভাবে, একেবারে মানে সমৃদ্ধ করে কবিতাটা ভাবে একেবারে আপ্লুত। কিন্তু সেই প্রকৃতির যে মানে সৌন্দর্য তার মনের মধ্যে কবিতার ভাবকে আনছে, সেটা সত্যি হতে পারে, কিন্তু লেখক বলছেন যে কিন্তু ভগবান জানেন যে এই প্রকৃতিটাকে যদি এক্ষুনি নিশ্চিহ্ন করে দেওয়া হয় এবং বড় বড় অট্টালিকা জেগে ওঠে, অর্থাৎ একটা শহরকে পেয়ে যায় এই মানুষটা, তাহলে সে আরো বেশি খুশি হবে। অর্থাৎ প্রকৃতি তার কাছে ভালো লাগতে পারে, কিন্তু কখনোই সে এখানে সুখী নয়। আসলে আমরা যারা কলকাতাবাসী, আমরা যারা শহরবাসী, তারা যে সুখ সুবিধাগুলো মানে পেয়ে থাকি, সেটা গ্রামে গিয়ে পাই না। আর তারপরে পোস্টমাস্টার তো একা হয়ে গেছে, তার কথাটা আরও আলাদা। কাজে সে যে কলকাতাতেই ভালো থাকবে এমনটাই স্বাভাবিক। এখানে একটা উল্লেখও আছে কথা, যে জলের মাছকে ডাঙায় তুললে যেমনটা হয়, পোস্টমাস্টারের অবস্থাও কিন্তু ঠিক সেরকম হয়েছিল। এই বিষয়টাই কিন্তু এখানে প্রবল হয়ে পড়েছে। আচ্ছা, এরপরে দেখো, বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। কার সম্ভাবনা দেখা যায় না রতনের, সেটা বুঝতেই পারছো। কেন, সে তো অনাথ, তার মধ্যে তাকে বিবাহ দেওয়ার যে তাগিদ, সেটা কারোর মধ্যে থাকবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, এখানে এরপর বলছে যে আর সে অনেক কথা, কতক কথা মনে পড়ে, কতক মনে পড়ে না। কার কথা বলা হচ্ছে, কি কথা মনে পড়ে, এটা রতনের যে মানে পরিবারের কথা, সেই কথা বলা হচ্ছে, সেটা তোমাকে জানাতে হবে। আচ্ছা, এরপর বলছে প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা। এটা হচ্ছে পোস্টমাস্টারের কথা, কারণ প্রবাসে বসে তার ছোট ভাই, দিদি, মা, এদের কথাই তার মনে পড়ছে, সেই কথাগুলো বলা হচ্ছে। তারপর দেখো, পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিতেন। রতন মানে কখন ডাকিতেন, কাকে ডাকতেন, কি জন্য ডাকিতেন, সেগুলো তোমাকে বলতে হবে। সেই প্রকৃতি দেখতে দেখতে তখন তার দীর্ঘ নিঃশ্বাস করতো, অসহায় লাগতো, একা লাগতো, তখন ডাকতেন তার সঙ্গ তার পাওয়ার জন্য। তারপর দেখো, বলছে যে বালিকা রতন আর বালিকা রহিল না, সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল। কোন সময়, এটা আমি এইমাত্র বলেছি, নিশ্চয়ই কোথাও কোনো সমস্যা হবে না। তারপর বলছে যে তখন অধীর চিত্তে তাহার দরখাস্তের উত্তর প্রতীক্ষা করছেন। কোন দরখাস্ত, মানে সরকারের কাছে সে যে বদলির প্রার্থনা করেছে সেটা। তারপর দেখো, বলছে যে পোস্টমাস্টার হাসিয়া কহিলেন, সে কি করে হবে? অর্থাৎ কোন কথায় কার কোন কথার উত্তরে সে হেসেছিল, কেন হেসেছিল, অর্থাৎ সে ভাবতেই পারে না যে এরকম একটা রতনকে নিয়ে সে কলকাতায় চলে যাবে, এটা অসম্ভব। তার তো আসলে পরিজন আছে, তার মনের মধ্যে এরকম চিন্তা আসেই না যে রতন একা হয়ে যাওয়ার যন্ত্রণাটা পাচ্ছে, সেই কারণেই সে হেসেছিল। আর এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন প্রশ্নই হতে পারে, কিন্তু পোস্টমাস্টার কে, সে কোথায় গিয়েছিল, কি জন্য, নানান কিছু। আচ্ছা, তারপর দেখো, এই
নরম কথা সহ্য করিতে পারিল না। রতন অনেকদিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করিয়াছে, কিন্তু এই নরম কথা সহ্য করিতে পারিল না। কোন নরম কথা? ওই যে সে বলে যাচ্ছিল পোস্টমাস্টার আসলে সেবা যত্ন করবে, বলে যাবো এটা। আর পথপাচ্ছে বাদে বেতন, এটা দরকার নেই। এরপর একেবারে শেষের দিকে চলে যায়। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করিতে লাগিল। মানে যখন নৌকায় চলে যাচ্ছে সে, জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি? পোস্টমাস্টার ভাবছে পৃথিবীতে কে কাহার, মানে শেষ পর্যন্ত মৃত্যু আসবে। আচ্ছা, এরপরেই বলছে যে হায় বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘটে না। রতনের মনের মধ্যে যে ভ্রান্তি যে সে আবার ফিরে আসবে, আশা, সেটা ভুল। যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে। যুক্তিশাস্ত্র মানে কোনোদিন যে এসব সত্যি হয় না, কে কার, এইসব যুক্তি রতনের মাথায় আসে না, সেটা অনেকদিন পরে হয়তো আসে, যখন কেউ ফেরে না তখন। এবং তখন সমস্ত নারী কাটিয়া হৃদয়ের রক্তে শুষিয়া পালন করে, তখন চেতনা এবং দ্বিতীয় ভ্রান্তিপাশী পরিবার জন্য আবার চিত্ত ব্যাকুল হয়ে যায়। মানে আবার অনেক দিন চলে যায়, সে তার ভুল ভুলে যায়, তখন আবার নতুন ভুল করবার জন্য সে প্রস্তুত হয়। এইরকম হচ্ছে ব্যাপারটা। আচ্ছা, এ গেল তোমাদের পোস্টমাস্টার। এবার আমরা কাবুলিওয়ালাতে আসবো। কাবুলিওয়ালা গল্পটা, এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির একটা গল্প। ওখানে যেমন জননী সত্তা, এখানে একটা পিতৃসত্তার প্রকাশ। পিতৃসত্তা বলতে এখানে দেখা যাচ্ছে যে শহরে সম্ভ্রান্ত বংশ এক লেখক, আর অন্যদিকে কাবুল থেকে আসা এক ব্যবসায়ী, আফগানি ব্যবসায়ী, মুসলমান ব্যবসায়ী, যার নাম রহমত, আর লেখকের কোনো নাম এখানে নেই। এই দুই মানুষ দুটো ভিন জাতের মানুষ, দুই ভিন দেশের মানুষ, দুটো আর্থিক দিক থেকেও মানে প্রচুর প্রভেদ। একজন সম্ভ্রান্ত, একজন অসম্ভ্রান্ত, একজন ধনী, একজন দরিদ্র। তবুও দুই পিতৃহৃদয়ের যে মিল, দুই পিতৃহৃদয় যে তার সন্তানের প্রতি যে স্নেহের উদ্বেল হয়, যে সন্তানের প্রতি প্রগাঢ় ভালোবাসা, সেটাই যেন এই গল্পের মূল বিষয়বস্তু। এই গল্পের মূল যে শব্দ দুটো, লাইন দুটো, সেটা হচ্ছে রহমতের মুখে উচ্চারিত কথা, আর হচ্ছে এই গল্প লেখকের মানে লেখকের মুখে, লেখক বলতে কিন্তু গল্পের লেখক আমি বলবো না, গল্প কথক যিনি একজন লেখক তার মুখের কথা। যেখানে রহমত শেষ সময়ে বলছে যে আমি সওদা করতে আসিনি, আমার এক গ্রামে আমার একজন মেয়ে আছে, মানে শেষ দৃশ্যে আমরা দেখছি গ্রামে আমার একটা মেয়ে আছে আপনার মেয়ের মতো, তার কথা ভেবেই আমি এইসব পেস্তা, কিশমিশ এগুলো নিয়ে আসি, আসলে সওদা করতে আসি না। সে সাংঘাতিক বড় কথা যে একটা ছোট্ট বাচ্চাকে, শিশুকে আমি ভালোবেসে জিনিসপত্র দিচ্ছি, কোনো ব্যবসা করতে আসিনি। আর মনের যে আদান প্রদান, সেটা ব্যবসা দিয়ে হয় না। অন্যদিকে রহমতকে, যখন রহমতের এই পরিচয়টা পায় মিনির বাবা বা ওই লেখক, তখন সে বলছে যে সেও পিতা, আমিও পিতা। এই যে সাংঘাতিক একটা অভিব্যক্তি, মানসিক প্রকাশ, এই দুটো জায়গা কিন্তু মিলিয়ে দিয়েছে দুই পিতার একই হৃদয়কে, মানে দুজনের মনের মধ্যে যে ভালোবাসা, যে স্নেহ, সবটা এক। আচ্ছা, এবার আমি সংক্ষেপে কাবুলিওয়ালা গল্পটা তোমাদের সামনে তুলে ধরছি। কাবুলিওয়ালা এই গল্পের মূল চরিত্র, যে নাম যার রহমত, সে কাবুল থেকে এসেছে। প্রথম দৃশ্যে আমরা দেখছি মিনি এবং তার বাবাকে। মিনির বাবা লিখছে, সে কি লিখছেন, একটা উপন্যাস লিখছে, যেখানে সে 17 নম্বর তার যে পরিচ্ছেদ সেটা কমপ্লিট করার জন্য ব্যস্ত হয়ে উঠেছে, যেখানে প্রতাপাদিত্য তার স্ত্রী কাঞ্চনমালাকে নিয়ে পালাচ্ছে, মানে কাঞ্চনমালাকে নিয়ে পালাবে, এরকম একটা পরিস্থিতি, সংকটপূর্ণ পরিস্থিতি। সেই সময় মিনি তার বাবার কাছে এসে ভীষণ বিরক্ত করছে, আর সেইখানে মিনির প্রসঙ্গে যে যা যা বলার প্রয়োজন, মিনির চরিত্র পুরোপুরি তুলে ধরেছেন আমাদের গল্প লেখক। বলছে যে মিনি 1 বছর বয়সের পর থেকে কথা বলতে শিখেছিল, আর ভীষণ কথা বলতো, সকলে অতিষ্ঠ হয়ে যেত, কেউ তার কথা মন দিয়ে শুনতো না, একমাত্র বাবাই তার কথা মন দিয়ে শুনতো, লেখক বাবা। কাজেই মিনি সবসময় তার কাছে আসতো। তা কখনো সে বাবার কাছে তার চাকর রাহমাতের গল্প বলতো, কখনো বা বলতো দারোয়ান ভোলা কত বোকা, সে বলে আকাশে হাতি আছে, হাতি জল ফেলে সুর দিয়ে, তাই বৃষ্টি হয়, এসব নানান কথা বাবার কাছে বলতো। বাবাও তার কাছে সমস্ত কথা মানে উত্তর দিত, শুনতো। কিন্তু মিনির স্বভাবের একটা বৈশিষ্ট্য, সে একটার পর একটা প্রশ্ন করে যায়, প্রশ্নের উত্তরটা শোনার প্রয়োজন কিন্তু সে অনুভব করে না। এই ব্যাপারটা একমাত্র বাবা সহ্য করে এবং বাবা মনে মনে হাসে, কিন্তু আর কেউ সহ্য করবে না। হয়তো মা অত্যন্ত বিরক্ত হয়ে যান, তাই মিনিকে পাঠিয়ে দেন বাবার কাছে। তা সেরকমই একটা দিনে হঠাৎ মিনি কথা বলতে বলতে জানলার কাছে উঠে যায় এবং কাবুলিওয়ালা বলে চেঁচিয়ে ওঠে। লেখক বুঝতে পারেন যে এক্ষুনি তার লেখা একেবারে পাটে উঠবে আর কাবুলিওয়ালা চলে আসবে। তা যেই কাবুলিওয়ালা, তার ঢিলে ঢালা পোশাক পরা কাবুলিওয়ালা, তার একটা বিশাল পাগড়ি আছে, বড় বড় চুল, তার
তার কাঁধে ঝোলা আছে, একটা ঝোলায় জিনিসপত্র আছে, আবার হাতে কতগুলো আঙুলের বাক্স আছে। সে নিয়ে মানে সব কিছু নিয়ে যখন মানে লেখকের বাড়ির দিকে আসছে, মিনি প্রচণ্ড ভয় পেয়ে ঘরের ভেতরে চলে যায়। তা লেখক তো ভদ্র মানুষ, তিনি কি করবেন, প্রথমে কাবুলির সাথে বেশ কিছু গল্প টল্প করেন, তারপরে তার থেকে কিছু জিনিসপত্র কেনেন, কারণ না হলে ভালো দেখায় না। এরপর মিনির কথা তোলে কাবুল, মানে যে রহমত, সে বলে যে আপনাদের কি কোথায়। তখন তার ভয় ভাঙানোর জন্য লেখক মিনিকে নিয়ে আসেন। মিনি কিন্তু লেখকের গা ঘেঁষে একেবারে দাঁড়িয়ে আছে, মানে গল্পকথকের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। তখন কাবুলিওয়ালা তার হাতে কিছু কিশমিশ টিশমিশ তুলে দিতে যায়, সে কিছুতেই নেয় না। এই হচ্ছে কাবুলিওয়ালার সাথে মিনির প্রথম পরিচয় পর্ব। এরপর দেখা যায় যে গল্প লেখক তার নিজের কিছু কথা বলেছেন, যে তিনি অত্যন্ত মানে ঘরকুনো মানুষ, কিন্তু তিনি ঘরকুনো থাকতে ভালোবাসেন না। তার মন কিন্তু চলে যায় সুদূরে, বিভিন্ন জায়গায় তার মন ঘুরে বেড়ায়, বিভিন্ন মানে মানুষের সাথে তার পরিচয় হলে সেই সব দেশের কথা, সেই সব মানুষের কথা শোনেন, এবং সেই শুনে তার ওই সব দেশে তার মনটা ছুটে চলে যায়। কিন্তু উদ্ভিদের যেমন একটা জায়গায় চুপ করে বসে থাকা স্বভাব, তেমনই তার স্বভাবটাও উদ্ভিজ্জ প্রকৃতির। তিনিও এক জায়গায় বসে থাকেন, ওই টেবিল চেয়ারের সামনে, মানে চেয়ারে বসে থাকেন, টেবিলের সামনে তার নিজের কাজ করতে থাকেন। তার কোথাও কলকাতা ছেড়ে বাইরে যাওয়া হয় না। এরপরে আরও তিনি বলছেন যে এই যে তিনি একদিন ঘর থেকে বেরোচ্ছেন, এবং বেরোনোর সময় দেখছেন যে মিনি কাবুলিওয়ালা, মানে মিনি বসে আছে একটা বেঞ্চে, তাদের ঘরের সামনে বেঞ্চে, বাড়ির সামনে, আর কাবুলিওয়ালা তার পায়ের কাছে বসে দুজনে অনর্গল গল্প করছে। ব্যাপারটা দেখে মিনির বাবার বেশ ভালো লাগে, এবং তিনি বুঝতে পারেন যে এদের মধ্যে কয়েকটা বিষয় আছে কথা বলার। সেটা হচ্ছে কখনো কখনো মিনি রহমতকে প্রশ্ন করে, তোমার ওই ঝোলায় কি আছে। আসলে মিনি সবসময় জানতো যে ওর মধ্যে তার বয়সে কিছু ছেলে মেয়ে লুকিয়ে আছে, কারণ সে বড়দের কাছে শুনেছে যে ছেলে মেয়ে ধরে নিয়ে যায় ওরা, সেই জন্য সে সেটাই ভাবে, তাই জন্য ভয়ও পেত। কিন্তু পরে যখন তার ভয় ভেঙে গেছে, তখন সে এই প্রশ্ন রহমতকে করে। রহমতও খুব কৌতুক করে তাকে বলে যে হাতি আছে, হাতি চন্দ্রবিন্দু বসিয়ে সে শব্দটা ব্যবহার করে। এতে মিনির খুব আনন্দ হয়, হাসে সে। কখনো কখনো সে রহমতকে প্রশ্ন করে, যে রহমত তাকে প্রশ্ন করে, খোকি তুমি শ্বশুর বাড়ি যাবে না? তখন মিনি তো শ্বশুর বাড়ি কি জানে না। এখানেও কিন্তু লেখক বলছে যে যে সময় বসে আমি গল্প লিখছি, যে সময়ের কথা এটা, সেই সময় কিন্তু ছোট ছোট ছেলেমেয়েরা, মানে মিনির বয়সী ছেলেমেয়েরা শ্বশুর বাড়ি জানে, কারণ তাদের বিয়ে হয়ে যায়। কিন্তু আমরা একটু অন্য, মানে শিক্ষিত পরিবার, সম্ভ্রান্ত পরিবার, আমরা সেই পথ অবলম্বন করিনি। সেই জন্য মিনি বিবাহ শব্দের সাথে পরিচিত নয়, তাই সে বিবাহকে জানে না। তাই সে অবাক হয়ে উল্টে রহমতকে প্রশ্ন করে, তুমি শ্বশুর বাড়ি যাবে? রহমত খুব হাসতে হাসতে বলে, আমি শ্বশুরকে মারবে। মিনি এতেও আনন্দ হয়, সে হেসে ওঠে। এইসব কথাবার্তা শুনতে শুনতে গল্পকথক হঠাৎ দেখে মিনির আঁচলের মধ্যে, তারা শাড়ি পরতো সেই সময় মেয়েরা, আঁচলের মধ্যে অনেকগুলো পেস্তা বাদাম এই সমস্ত কিছু রয়েছে, কিশমিশ রয়েছে। সে তখন তাড়াতাড়ি করে গিয়ে রহমতকে বলে, এগুলো ভালো নয়, তুমি কেন রোজ রোজ সব দেবে, বলে সে টাকা দিতে যায়। রহমত কিছুতেই নেবে না, জোর করে তার কাছে একটা আধুলি তার হাতে দিয়ে দেয়। এরপরে যখন তিনি ফিরে আসছেন, ঘরে আসছেন, দেখছেন ওই আধুলি নিয়ে বাড়িতে তুমুল অশান্তি বেঁধে গেছে। কি হয়েছে না, মিনির মা ওই আধুলিটি আবিষ্কার করেছে এবং মিনিকে বকা দিচ্ছে যে কোথা থেকে এটা এসছে। মিনি তখন বলছে যে কাবুলিওয়ালা দিয়েছে। মিনির মার প্রচন্ড রেগে গিয়ে বলছেন সে কেন কাবুলিওয়ালার থেকে আধুলিটা নিয়েছে। মিনিকে উদ্ধার করতে মিনির বাবা এসে তাকে কোলে নিয়ে অন্যত্র চলে গেছে, এবং বিষয়টা হয়তো ক্লিয়ার করেছে, সেটা আর নেই। তা যাই হোক, কিন্তু এই যে ঘটনা, এরপর দেখা যায় যে গল্পকথক শুনে যে প্রায়শই মিনির সাথে এই রহমত দেখা করতে আসে, এবং তাদের দীর্ঘক্ষণ তাদের কথাবার্তা চলে। মিনির মা কিন্তু বিষয়টা একেবারেই ভালোভাবে নেয়নি, কারণ তার বিভিন্ন দাসী বা দাসদাসীর কাছে সে নানান কিছু কথা শোনে। আর তাছাড়া মিনির মায়ের চরিত্রও এখানে গল্পকথক বলেছে যে তার সবসময় মনে হয় যে বাড়ির বাইরে কোনো একটা হই হট্টগোল শুনলে তার মনে হয় যে দেশের সমস্ত মাতালরা তার বাড়িতে প্রবেশ করছে, কারণ মাতালদের সে ভয় পায়, বোঝাই যাচ্ছে। তারপরে সে বলছে যে এই রহমতকে সে একেবারেই পছন্দ করে না, কারণ সে যে কোনো সময় হয়তো মেয়েকে চুরি করে নিয়ে যেতে পারে। কিন্তু এই যে বিষয়টা, সে যত চোর, মানে যার সবসময় মনে হয় যে আমাদের দেশটা চোর, গুন্ডা, বদমাশ, আরশোলা, টিকটিকি, কীট পতঙ্গ এই সবে ভরা, ভালো মানুষও যেখানে আছে সেই বিশ্বাসটাই যেন তার হয় না। আসলে দেশের খারাপ দিকটাই এরা দেখেছে, ভালো কিছু দেখেনি, সেই কারণেই এরকম একটা উপলব্ধি। যাই হোক, মানে সেই কথা যখন হচ্ছে লেখকের সাথে, গল্পকথকের সাথে, তিনি মানতে রাজি হচ্ছে না। তিনি তখন এই মিনির মা তাকে
বেশ কিছু প্রশ্ন করে যে কেন দেশে কি কখনো কারো ছেলে চুরি হয় না, আর ওরকম একটা লোকের পক্ষে কি ছেলে চুরি করে ধরে নিয়ে চলে যাওয়া সম্ভব নয়। এই যে কথাগুলো বলে তখন মিনির বাবা মনে করে যে কথাগুলো বা প্রশ্নগুলো কোনোটাই অযৌক্তিক নয়, মানে অসম্ভব নয়, সবটাই সম্ভব, কিন্তু বিষয়টা অবিশ্বাস্য। কারণ কি রহমত ওরকম নয়, এই বিশ্বাসটা কার না গল্পকথকের। কিন্তু তারপরে তিনি বলছেন বিশ্বাস সকলের সমান নয়, কাজে মিনির মা যদি বিশ্বাস করে যে রহমত তাকে ধরে নিয়ে যেতে পারে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি মনে করি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এরকম একটা বিষয়। এই কথাগুলোই বলা হয়নি, কিন্তু বিষয়টার মানে তাই। যাই হোক, এরকম হচ্ছিল। এরপর দেখা যাচ্ছে যে শরৎকাল এসেছে, শরৎকালের সুন্দর একটা দিন। সেই সময় সবাই শরৎকাল শরৎকাল চলে গেছে, শীতকাল এসেছে। সবাই মোটামুটি রোদ পোহাতে যাচ্ছে বা মর্নিং ওয়াকে যাচ্ছে, আর লেখক তার ঘরে লিখছেন বসে। আর ঠিক সেই সময়টা হই হট্টগোল শোনা যায় এবং তিনি তাড়াতাড়ি বাইরের দিকে দেখেন যে রহমতকে দুহাত বেঁধে দুজন পুলিশের লোক, মানে প্রহরী আর কি, বেঁধে নিয়ে যাচ্ছে। আর তার পেছনে পেছনে বাচ্চারা চিৎকার করতে করতে যাচ্ছে। তিনি তাড়াতাড়ি বেরিয়ে আসেন এবং পুলিশকে জিজ্ঞেস করেন যে কি হয়েছে, ওই প্রহরীদের জিজ্ঞেস করেন কি হয়েছে, পেয়াদা আর কি হয়েছে। আবার রহমতের কাছ থেকেও কিছুটা শুনে যেটুকু ধারণা হয় যে এই গল্পকথকেরই এক প্রতিবেশী এই রহমতের কাছে একটি চাদর নিয়েছিল এবং সেটি ধারে নিয়েছিল, কিন্তু সেই টাকা শোধ তো করেনি, উল্টে সে স্বীকার করছে না যে সে ধারটা সে শোধ করেনি। এই নিয়ে রহমতের সাথে বচসা হয় এবং রহমত তার বুকের মধ্যে ছুরি বসিয়ে দিয়েছে। আঘাত প্রচণ্ড তীব্র হয়েছে, সেই জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে, বিচার হবে। তা এরকম পরিস্থিতিতে মিনি তাড়াতাড়ি করে সেই সময় এসে উপস্থিত হয়েছে ওখানে। মিনি তখন রহমতকে ওইভাবে দেখে একটু অবাক হয়েছে, সে জিজ্ঞেস করছে তুমি কোথায় যাচ্ছ। রহমত তখন মিনিকে উত্তর দেয় শ্বশুর বাড়ি। কিন্তু মিনি এই কথায় ঠিক খুশি হয় না, রহমত সেটা বুঝতে পারে, তখন আবার হাত তুলে বলে শ্বশুরকে মারবে। তো যাই হোক, এখানে শেষ এই বিষয়টার। মিনি এরপর চলে যায়। এরপর গল্পকথক জানাচ্ছেন যে রহমতের জেল হয়ে গেছিল, কারণ সে আঘাতটা তীব্র ছিল। আর বিচিত্র মানুষ, মানে মানুষ সমাজ এরকমই, কারণ কালের সীমায় সবটাই এগিয়ে চলছে, কেউ থেমে নেই। কাজেই এই যে ঘটনাটা ঘটলো, তারপরে লেখকও নিজের কাজে মন দিয়েছেন, মানে লেখালেখির কাজে। তিনিও রহমতের কথা হয়তো ভুলেই গেছেন, মনে পড়ে না। আর মিনির কথা বলতে গিয়ে তিনি বলছেন সে যে আমার থেকেও বেশি মানে স্বার্থপরের কাজ করছে বা এরকম একটা কাজ করছে, মানে হীনমান্যতার কাজ করছে, হীনের কাজ করছে। তা সেটা এই জন্য যে সে আজ আস্তে আস্তে বড় হচ্ছে। এতদিন দারোয়ান চাকর বাকর তার বন্ধু ছিল, সখা ছিল, এখন সেগুলো আস্তে আস্তে বিতাড়িত হয়ে যাচ্ছে, প্রচুর সখী জন্মাচ্ছে, মানে আবির্ভাব হচ্ছে। এবং সেই সখীর প্রাচুর্যে সে এখন বাবাকেও প্রায় ভুলতে বসেছে। সে বাবার সাথে গল্প করতেও প্রায় বাবার ঘরে আসে না, এবং সে রহমতকে যে পূর্ণভাবে ভুলে গেছে সে ব্যাপারেও লেখকের কোনো সন্দেহ নেই। তা এরপরে দেখা যাচ্ছে আবার একটা শরৎ এসেছে। মিনির বিবাহের দিন উপস্থিত হয়েছে। সেই দিনটা মিনির বিবাহ, মিনি বড় হয়ে গেছে, সেদিন মিনির বিবাহ এবং বাড়িতে প্রচুর লোকজন আছে, রান্না বান্না, প্রচুর কাজে একটা মানে বাড়িতে হই হট্টগোল লেগেই রয়েছে। মিনির বাবা হিসাব করছিলেন বসে ওই ঘরটায়, ওইখানে বসে। এমন সময় রহমত সেখানে উপস্থিত হয়ে যায়, তাকে সালাম করে। রহমতকে দেখে প্রথমে মিনির বাবা বলে আচ্ছা কবে এলে। তার রহমত জানায় যে হাসিমুখী রহমতকে সম্ভাষণ করে। তখন রহমত জানায় যে কালই জেল থেকে সে ছাড়া পেয়েছে। এই কথাটা শুনেই যেন মিনির বাবা হঠাৎ চমকে ওঠে। যতই হোক একজন গৃহস্থ এবং একটা শুভ কাজ করতে চলছে। আমরা মানুষরা না সবসময় যে কোনো সময় আমাদের নিজেদের খারাপটা চিন্তা যতটা না করি, আমাদের সন্তানের অমঙ্গল চিন্তাটা আমাদের যেন পেয়ে বসে। ঠিক সেই সময় মিনির বাবা, যে অত্যন্ত আধুনিক মনস্ক একজন মানুষ, তার মনের মধ্যেই হলো যে এরকম একটা মঙ্গল দিনে এরকম একটা লোককে বোধহয় ঢোকানো ঠিক হবে না। তিনি রহমতকে বললেন যে তুমি আজকে যাও, আমাদের বাড়িতে কাজ আছে। রহমত চলে যাচ্ছিল, একটু স্থিরভাবে তাকালো। তাকিয়ে যাওয়ার আগে সে বললো যে মিনির সাথে একবার দেখা হবে না। তখন লেখক জানায়, যে গল্পকথক জানায়, না তার সাথে আজকে দেখা হবে না, বাড়িতে একটা কাজ আছে। রহমত চলে যাচ্ছিল, আবার সে ফেরত আসে। এসে বলে যে এই কিশমিশ আর এগুলো সে নিয়ে এসেছিলো, মানে মেওয়াগুলো সে নিয়ে এসেছিলো তার মিনির জন্য, যেন সেগুলো দেওয়া হয়। আসলে রহমত তো জেল থেকে ফেরত এসছে, তার কাজের মধ্যে এখনো ঢোকেনি, হয়তো কোনো বন্ধু, স্বদেশী বন্ধুর কাছ থেকে এগুলো জোগাড় করে এনেছিল, একথা লেখক আমাদের জানাচ্ছেন। তা যাই হোক, সেগুলো গল্পকথক গ্রহণ করে এবং সেই মুহূর্তে তাকে টাকা দেওয়ার কথা বলে, কিন্তু সে টাকাটা সে গ্রহণ তো করেই না, উল্টে সে গল্পকথককে জানায় যে সে সওদা করতে আসেনি, সে দেশে তার মিনির মতো একটা মেয়েকে ফেলে এসেছে এবং মিনিকে দেখলে তার কথাই তার মনে পড়ে। এবং এই প্রসঙ্গে সে বুক পকেট থেকে একটা কাগজ বের করে দেখায় যে ভূষাকালী মাখানো একটা ছোট্ট হাতের ছাপ, যেটা তার মেয়ের হাতের ছাপ। সেই মুহূর্তে লেখক বুঝতে পারে যে কি মানে পিতার মনের যে ব্যথা সন্তানের প্রতি,
ভালোবাসা সেটা তার মধ্যেও ছিল, কিন্তু তবু সে বুঝতে পারেনি রহমতের মধ্যে কি ছিল। কারণ সে জানতো না যে রহমত সেই দূর থেকে তার মেয়ের একটা সামান্য হাতের ছাপকে বুকে করে সেই মেয়ের উষ্ণতাটা বুকে অনুভব করছে। তার মনের মধ্যে কত যন্ত্রণা, মিনির জন্য, মানে মিনির কাছে সে যায় কেন, এই অনুভব তার মধ্যে এলো। সে বললো সেও পিতা আমিও পিতা। এই অনুভূতির জন্য সে ঠিক করলো যে মিনিকে তার সাথে দেখা করানো উচিত। তা সেই বলে মিনিকে ঘর থেকে, মানে ভেতর থেকে নিয়ে আসা হলো, কিন্তু অন্দরমহলে অনেকেই আপত্তি তুলেছিল, তবুও সেই আপত্তিকে উপেক্ষা করে আনা হলো। মিনি সামনে দাঁড়ালে প্রথমে রহমত অবাক হয়ে গিয়েছে, তাকিয়েছিল কিছুক্ষণ, কারণ সে আশা করেনি, সে ভেবেছিল আগের মিনি দৌড়ে আসবে। তা মিনি এখন বড় হয়ে আছে, তখন রহমত তাকে প্রশ্ন করে তুমি শ্বশুরবাড়ি যাচ্ছ কি? তখন মিনি কিন্তু লজ্জা পায়, কারণ সে শ্বশুরবাড়ির অর্থ এখন বোঝে। সে একেবারে অন্যদিকে ফিরে কিছুক্ষণ পর সে বাড়ির ভেতর চলে যায়। রহমত মাটিতে বসে পড়ে, তার যন্ত্রণার কথা উপলব্ধি করতে পারে একমাত্র গল্পকথক। সে বুঝতে পারে যে রহমত এই মুহূর্তে চিন্তা করছে যে সে বাড়ি গিয়ে তার মেয়ের সাথে নতুন করে পরিচয় করতে হবে, কারণ মিনি যেমন তাকে ভুলে গেছে, তার মেয়েও নিশ্চয়ই তাকে ভুলে গেছে, সে অনেক বড় হয়ে গেছে। এই একটা বিষয় তার মনের মধ্যে যেন জেগে ওঠে। তখন গল্পকথক ভালোবেসে তাকে তুলে হাতে কিছু টাকা দেন এবং বলেন যে সে যেন রহমত যেন বাড়ি ফিরে যায়। তৎকালীন সময়ে বাড়ি ফিরে যাওয়ার টাকা যা, সেই সময় তার অনেক কিছু কাজও হয়ে যেত। গল্পকথক জানাচ্ছেন যে এই টাকাটা দিতে তার কিন্তু কষ্ট হয়েছে। সে বাড়িটাকে মানে আলোকসজ্জায় সাজাবে এমনটা ঠিক করেছিল, নহবত বসাবে ঠিক করেছিল, কিন্তু সেটা বাদ দিতে হলো, মানে এই কাজটা করার জন্য। কারণ তিনি মনে করছেন যে এই যে কাজটা তিনি করছেন, যে এক পিতার সাথে তার মানে কন্যার মিলন হবে, সেই মঙ্গল কাজটায় বোধহয় মিনির আরও বেশি মঙ্গল হবে সেই আলো বা নহমতের থেকে। সেই জন্য তিনি এটা করলেন, এবং এই যে ঘটনাটা তিনি ঘটালেন তাতে অনেক অসন্তোষ সৃষ্টি হয়েছিল কাদের মধ্যে না, অন্দরমহলে মেয়েদের মধ্যে। এখানেই গল্পকথক গল্পটা শেষ করেছেন। আচ্ছা, এই গল্পের উল্লেখযোগ্য যে লাইনগুলো সেটা তোমাদের তুলে দিই। প্রথমেই আমি গল্পের মূল বিষয় কিন্তু বলে দিয়েছি। প্রথম বলছি, সপ্তদশ পরিচ্ছেদে হাত দিয়েছি, এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল। এটা নয়, রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলছিল। কে বলছিল, কখন বলছিল, তার স্বভাব, তার বয়স, সব কিছু প্রশ্ন আসতে পারে। তারপরে কে বলে বকে, দিন রাত বকে, কে বলছিল, কেন বলছিল, কোন প্রসঙ্গে বলছিল। তারপর হচ্ছে, প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে লইয়া অন্ধকার রাত্রে কারাগারের উচ্চ বাতায়ন হইতে নিকটবর্তী নদীর জলে ঝাঁপ দিয়া পড়িতেছিল। প্রতাপ সিংহ কাঞ্চনমালা কে? আসলে ওই গল্পকথক তো একজন লেখক, তার গল্পের নায়ক এবং নায়িকা। সে যে 17 নম্বর পরিচ্ছেদটা শেষ করছিল, ওখানে এরকম একটা সংকটময় পরিস্থিতি এসেছিল। আর অন্য প্রশ্ন আসতেও পারে এর মধ্যে থেকে। আচ্ছা, এরপর দেখা যাচ্ছে আরও ইম্পর্টেন্ট যে প্রশ্ন, সেটা হচ্ছে বাবু তোমার, না সরি এটা নয়, দাঁড়া এক মিনিট। হ্যাঁ, মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। কেন পায়নি সেটা তোমরা জানো, যে সে প্রচণ্ড বকবক করে, একটা প্রশ্নের উত্তর না পেয়ে আরেকটা প্রশ্নে চলে যায়, কেউ সেটা সহ্য করে না, কারোর অত ধৈর্য নেই। মানে এই ধৈর্যটা শুধুমাত্র বাবা দেখিয়েছিল, এবং এরপরে কে দেখালো না, ওই কাবুলিওয়ালা অর্থাৎ রহমত দেখালো। মানে দুই অসমবয়স। আর একটা বিষয় যেটা প্রথমে বলেছিলাম পিতৃহৃদয়, আর একটা বিষয় কিন্তু গল্পের বিষয়টা বলা হতো না, যাই হোক, আর সেটা হচ্ছে দুই অসমবয়সী মানুষের মধ্যে যে মেল বন্ধন, যে বন্ধুত্ব, সেটাও কিন্তু লেখক এখানে দেখিয়েছেন। কাজে বন্ধুত্ব বয়স মানে না, বা বন্ধুত্ব কোনো জাত পাত কিচ্ছু মানে না, মনের মিল হলেই কিন্তু বন্ধুত্ব হয়। এটাই কিন্তু প্রকাশ করা হচ্ছে যে হিন্দু মুসলমানের দাঙ্গা আমাদের ভারতবর্ষ বাংলাদেশকে আলাদা করে দিয়েছিল, তার জন্যই বোধহয় লেখকরা সেই সময় এই ধরনের গল্প উপন্যাস লিখছিলেন। এরপর, তুই এই আধুলি কোথায় পেলি, কে কাকে বলছে, এখান থেকেও প্রশ্ন হতে পারে। দেখিলাম দুটি বন্ধুর মধ্যে গুটি কতক বাঁধা কথা ঠাট্টা প্রচলিত আছে, সেগুলো কি, দুই বন্ধুটিকে, এ ধরনের প্রশ্ন হতে পারে। আচ্ছা, আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী, কার কথা বলা হচ্ছে, কিভাবে সে চিরপ্রবাসী থাকে, মানে চিরপ্রবাসী মানে প্রবাসী মানে অন্য দেশে থাকা, মানে জন্ম এক জায়গায় অন্য দেশে থাকা। কেন আমার ঘরের মধ্যে চিরপ্রবাসী, আমার ঘরটাকেই আমি ভালো করে চিনি না, কিন্তু অন্যান্য দেশগুলোকে আমি ভালো করে চিনি, এরকম একটা বিষয়। আচ্ছা, তারপর বলছে, এদিকে আবার আমি এমন উদ্ভিজ্জ প্রকৃতি। কেন উদ্ভিজ্জ প্রকৃতি? উদ্ভিদ যেমন এক জায়গায় শেকড় গেড়ে বসে থাকে, চলতে পারে না, এই গল্প লেখকও কিন্তু ওই জায়গা থেকে নড়ে না, কোনো জায়গায় তিনি ঘুরতে টুরতে যায় না। কখনো কি কাহারও ছেলে চুরি যায় না, কাবুল দাঁড়াও এক মিনিট, এটা না, সে ব্যাপারটা যে অসম্ভব তাহা নয়, কিন্তু অবিশ্বাস্য। কোন ব্যাপারটা? এই আগের কথাগুলো যেগুলো বলছিলাম সেগুলোই। এরপর হচ্ছে, একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া পুত্রের সংশোধন করছি। আচ্ছা এক মিনিট, এখান থেকে না,
এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। কিসের গোল ছিল, মানে গন্ডগোলটা কিসের ছিল, গোল শব্দটার মানে গন্ডগোল, আর সেই সময় কি দেখলো লেখক বা গল্পকথক সেই বিষয়টাকে তোমার ব্যাখ্যা করতে হবে। তারপরে কি হয়েছিল আর কি, কেন তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে এটা তোমাকে জানতেই হবে। তারপর হচ্ছে সাংঘাতিক আঘাত করা, না এটা নয়, চঞ্চলা হৃদয়ে মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তাহা তাহার বাপকেও স্বীকার করিতে হয়। কি আচরণ সেটা তোমাদের বলেছি, সখার থেকে সখী বেশি হয়েছে, বাবাকেও ভুলে গেছে, রহমতকে তো একেবারেই ভুলে গেছে সেই বিষয়টা। কৈলাসবাসীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময়ী পিতৃভবন অন্ধকার করিয়া প্রতিগৃহে যাত্রা করিবে। কে কখন বলেছে, যখন ওই মিনির বিবাহের সকালবেলা যখন হিসাব লিখছে তখন শরৎকাল, কিছুদিন বাদেই পুজো হবে এবং কিংবা পুজো চলছে এবং কিছুদিন বাদেই কিছুদিন বাদে দশমী, মা ইয়েতে যাবে, মানে তার জায়গায় ফিরে যাবে বাপের বাড়ি ছেড়ে, আর ঠিক তেমনই মিনিও বাপের বাড়ি ছেড়ে চলে যাবে, সেই বিষয়টাকে উল্লেখ করা হয়েছে। করুণ ভৈরব রাগিনীতে আমার আসন্ন বিচ্ছেদ ব্যথাকে শরতের রৌদ্রের সহিত সমস্ত বিশ্ব জগৎময় ব্যক্ত করিয়া দিতেছে। বিচ্ছেদ বেদনা কার না, গল্প কথকের সাথে মিনির বিচ্ছেদ বেদনার কথা বলা হয়েছে। আচ্ছা, বিষয়টা সম্পূর্ণ থেকে প্রশ্ন হতে পারে। কথাটা শুনিয়া সে তৎক্ষণাৎ চলিয়া যাইতে উদ্যত হইল। কোন কথা, তুমি শ্বশুর বাড়ি যাচ্ছ খোকে, এইটা তুমি এই ব্যাপারটা প্রশ্ন শুনে মিনি চলে গেল। সে হঠাৎ আমার হাত চাপিয়া ধরিল। কে কার হাত চেপে ধরেছে, কি বলেছে, তারপরে কি বলেছে, ওই যে সওদা করতে আসিনি ওই জায়গাটা, তারপরে সেও যে আমিও সেও পিতা আমিও পিতা, অর্থাৎ গল্পকথকের যে উচ্চারণ, কেন উচ্চারণ সবটাই আসতে পারে। তারপর তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। কার মিলন সুখে না, রহমত এবং তার মেয়ে। কে বলেছে না, গল্পকথক বলছে। এরপর মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল। কিসের মঙ্গল আলোকে, ওই যে মিলনের যে মঙ্গল আলোক সেটাই। কার শুভ উৎসবটা কী ছিল সেটাও প্রশ্ন হতে পারে। আচ্ছা, এবার আমরা চলে যাব আমাদের শেষ গল্প দান প্রতিদানে। দান প্রতিদান গল্পটা তোমাদের এই যে গল্পটা, সেই গল্প দুটোর থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু এখানেও একটা প্রীতির বিষয় আছে, সৌহার্দ্যের বিষয় আছে, কিন্তু সেই প্রীতি, সেই দান কি করে প্রতিদানটা অন্যরকম হয়ে গেল তারই বিষয়। মানে এখানে আমরা একটা পরিবারকে দেখতে পেয়েছি, যে পরিবারে আছে শশীভূষণ বাড়ির বড় ভাই, রাধা মুকুন্দ ছোট ভাই, বাড়ির বড় গৃহিণী ব্রজসুন্দরী, আর ছোট হচ্ছে রাসমণি। এই তিনজনের পরিবারের একটা গৃহকোণের গল্প। আচ্ছা, প্রথমেই বলি, এই যে শশীভূষণ এবং রাধা মুকুন্দ এটা কিন্তু নিজেরা দু ভাই নয়, মানে মায়ের পেটের ভাই নয়। শশীভূষণ আর রাধা মুকুন্দ গ্রাম সম্পর্কের ভাই, কিন্তু দুজনের মধ্যে অত্যন্ত মিল ছিল। তারা একসাথে পাঠশালায় যেত, তারা একসাথে পাঠশালা ফাঁকি দিয়ে রাখালদের সাথে খেলতে যেত, তারা একসাথে বাড়ির যে মাসি তার কাছে রাত্রে শুয়ে গল্প শুনতো, কিংবা রাত্রিবেলা লুকিয়ে সকলের চোখ আড়াল করে যাত্রাপালা শুনতে যেত, সেটাও একসাথে করতো। ধরা পড়লে যে শাস্তি, সেটাও দুজনের একই রকমভাবে শাস্তিটা নেমে আসতো। কাজে সবটাই যেন একই ছিল, কিন্তু অমিল ছিল কোথায়, একজন ধনী একজন দরিদ্র, শশীভূষণ ধনী আর রাধা মুকুন্দ দরিদ্র, কিন্তু তবুও তাদের দুজনের মধ্যে কোথাও একটা বন্ধুত্ব গড়ে উঠেছিল। শেষ পর্যন্ত কিভাবে সেটা কিন্তু বলা হয়নি, আর মানে সে মাঝের কোনো গল্প নেই, শুধু ওই ছেলেবেলার একটু কথা আছে, তারপরে এই সংসারকে দিয়েই কিন্তু কথাটা, মানে গল্পটা শুরু হয়েছে। তা যাই হোক, শশীভূষণ এবং রাধা মুকুন্দ এক সংসারে থাকে, তাদের দুজনেরই বিবাহ হয়ে গেছে। শশীভূষণ রাধা মুকুন্দকে এতটাই ভালোবাসে যে কোনো পরামর্শ করার সময় সে নিজের স্ত্রী অপেক্ষা রাধা মুকুন্দকে বেশি বিশ্বাস করে, এবং তার ভাইয়ের বউটিকেও এত স্নেহ করে যে কোনো জিনিস সে যখন এনে দেয় তখন দুই বউকে সমানভাবে দেয়, আর যদি না থাকে, কম থাকে, তিনি কিন্তু নিজের স্ত্রীকে না দিয়ে রাধা মুকুন্দের স্ত্রী রাসমণির হাতেই তুলে দেন। এই হচ্ছে শশীভূষণের চরিত্র। আর একটা চরিত্র কি শশীভূষণ শিক্ষিত নয়, মানে খুব একটা শিক্ষিত নয়, সে গ্রামের সব মানে যে আর্থিক বিষয়গুলো, ব্যবসা, সেগুলো কিচ্ছু বোঝে না, এমনকি পরিবারের যে খুঁটিনাটি সেটাও বোঝে না। সেই কারণে রাধা মুকুন্দ যেহেতু তার থেকে বেশি শিক্ষিত এবং বুদ্ধিমত্তাও বেশি, সেই জন্য সেই সমস্ত দায়ভারটা চাপিয়ে দিয়েছিল রাধা মুকুন্দের ওপর, সমস্ত দেখাশোনা রাধা মুকুন্দ করতো। কিন্তু এই বিষয়ে আপত্তি হতো ব্রজসুন্দরীর বিষয়টা ভালো লাগতো না, কারণ সমস্ত সম্পত্তি আমার, জমিদারি আমার, শুধুমাত্র দেখাশোনা করছে বলে তাকে মাথায় তুলে নাচতে হবে, তার বউয়েরও এত কদর, এটা সে কখনো মেনে নিত না। তাই বারে বারে নানান রকম কটু কথা শোনাতো রাধা মুকুন্দ এবং তার স্ত্রীকে। এতে করে রাধা মুকুন্দ ব্যাপারটা সয়ে নিয়েছিল, কিন্তু রাধা মুকুন্দ স্ত্রী সহ্য করতে পারতো না। এরকমই একদিন ওরকম কটু কথা ব্রজসুন্দরী বলেছে রাত্রে খাওয়ার পরে, সেখান দিয়ে গল্পের সূচনা হয়েছে।
তা রাধা মুকুন্দ তো তামাক মানে পান সব কিছু খেয়ে একেবারে শুতে চলে গেছে, পাশবালিশ নিয়ে ঘুমাতে যাবে। এমন সময় দেখা গেছে রাসমণি তার পাশে এসে আছাড় খেয়ে বেশি অতিমাত্রায় জোরে আছাড় খেয়ে পড়ে শুয়েছে। কিন্তু রাধা মুকুন্দ তো রাধা মুকুন্দ না, হ্যাঁ রাধা মুকুন্দই তো, রাধা মুকুন্দ ব্যাপারটা খুব একটা গ্রাহ্য করেনি। কিন্তু রাসমণি দেখছে ব্যাপারটা গ্রাহ্য করছে না, সে অধিক বেগে কাঁদতে শুরু করে। তখন রাধা মুকুন্দ বাধ্য হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। রাসমণি তখন জানায় কেন তুমি শুনতে পাওনি, রোজ রোজ যে ব্রজসুন্দরী এরকম কথা শোনায় তোমার ভালো লাগে, তুমি কিছু বলো না, এরকম একটা কথা রাধা মুকুন্দকে বলে। তখন রাধা মুকুন্দ বলে যে কথাগুলো তো তিনি ভুল বলেননি, সত্যিই তো আমরা তারই অন্নে বেঁচে আছি, শশীভূষণের অন্নেই তো আমরা পালিত হচ্ছি। আর তোমার গায়ের যে গয়না সেগুলো তো তাদেরই দান, আমি তো কিছুই গড়ে দিইনি, বা তুমি তো বাপের বাড়ি থেকে সেগুলো আনোনি। তাহলে তারা যে কথাগুলো শোনাচ্ছে সেই অন্য বস্ত্রের মতো সেগুলো স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে আমাদের, এটাই আমাদের কর্তব্য। এরকম নানা রকম ব্যাখ্যা তত্ত্বমূলক কথা তার স্ত্রীকে শোনায়। কিন্তু মনে মনে তার ভেতরেও একটা মানে মনটা ভারী হয়ে ওঠে, তার মনের মধ্যেও একটা অসহায় বোধ জন্মায়, মানে স্ত্রীর এরকম একটা ব্যাপারটা কষ্ট, এই সব কিছু নিয়ে। পরদিন সকালবেলা সে কি করে, শশীভূষণের সাথে দেখা করে এবং শশীভূষণকে জানায় যে ব্যাপারটা তার ভালো লাগছে না। তখন শশীভূষণ বলে কি হয়েছে, তখন বলে যে বারবার যে অশান্তিটা হচ্ছে, ব্রজসুন্দরী কথাগুলো শোনাচ্ছে, সেটা তার ভালো লাগছে না। শশীভূষণ হেসে ওঠে, বলে যে বাবা সে তো পরের বাড়ির মেয়ে, পরের বাড়ির মেয়ের কথায় কি তোমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে? রাধা মুকুন্দ বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দিয়েছিল শশীভূষণকে, মানে নিজের লোককে ছেড়ে চলে যেতে হয় নাকি? তখন রাধা মুকুন্দ তার সাথে আর তর্ক করতে পারেনি, কিন্তু তার মনের যে ভার সেটা কিন্তু নামেনি, সে চলে গেল। রাধা মুকুন্দ ওই কথাটা শুনে চলে যায় ওখান থেকে। কিন্তু দেখা যাচ্ছে যে সে ব্যাপারটা মেনে নিতে পারেনি, হজম করতে পারেনি। এরপর গল্প কথা আমাদের মানে লেখক আমাদের জানাচ্ছেন যে এরপর কি হলো না, একদিন হঠাৎ করে দেখা যাচ্ছে শশীভূষণের যে খাজনা, মানে তৎকালীন সময় যে জমিদারির খাজনা, সেগুলোর একটা নির্দিষ্ট দিন ছিল যেটা সরকারের কাছে, ব্রিটিশ সরকারের কাছে জমা রাখতে হতো। জমিদারি একটা নির্দিষ্ট খাজনা দিতে হতো, তবে সেই জমিদারি সে পালন করতে পারতো, নাহলে জমি কিন্তু দখল হয়ে যেত। তাই এই যে শশীভূষণের জমিদারি, তারও একটা খাজনা নির্দিষ্ট সময় জমা দিতে হবে, আর নির্দিষ্ট দিনে সূর্য ডোবার আগেই এটা করতে হবে, যে দিনটা দেওয়া হয়। তা কিন্তু সেদিন দেখা গেল সেটা হয়নি। রাধা মুকুন্দ আর শশীভূষণের কথোপকথন চলছে। রাধা মুকুন্দ সব দোষ নিজের ঘাড়ে নিয়ে বলছে সব দোষটা আমার। শশীভূষণ বলছে তোমার কিসের দোষ? তা তখন সে বলছে যে ডাকাতি হয়ে গেছে, আমি ঠিকমতো মানে শশীভূষণ বলছে ডাকাতি হয়ে গেছে পথে, তুমি তো খাজনা পাঠাচ্ছিলে, ডাকাতি হয়ে গেছে তুমি কি করবে? তখন আসল ব্যাপারটা হচ্ছে এই যে সেই খাজনাটা পৌঁছয়নি, ডাকাতি হয়ে গেছে বলে, এবং তার জন্য সমস্ত সম্পত্তির নিলামে উঠেছে। অর্থাৎ শশীভূষণের যে জমিদারি, সেই জমিদারি আর রইল না। এখন প্রশ্ন হলো তাহলে সংসারটা চলবে কি করে? তখন তাদের দুঃসময়ে সমস্ত ভার কাঁধে চাপিয়ে নিল কে না, ওই রাধা মুকুন্দ। এবার দেখা গেল যে সময়টা কিন্তু একেবারে বদলে গেল। ব্রজসুন্দরী আগে যেরকম পরিস্থিতিতে ছিল, যে শশীভূষণ তো তাকে সেই জায়গায় তুলে দেয়নি, এখন কিন্তু ব্রজসুন্দরীর সংসারে বিশেষ প্রতিপত্তি তৈরি হলো। কারণ রাধা মুকুন্দ আয়ের সমস্ত টাকা, রাধা মুকুন্দ কিভাবে আয় করে সেটাও বলছি এক মিনিট। শশীভূষণ সমস্ত গয়নাগাটি স্ত্রীর বিক্রি করবে ঠিক করেছে এই বিপদের সময়। রাধা মুকুন্দ তার আগে নিজের স্ত্রীর সম্পদ মানে গয়নাগাটি বিক্রি করে সে টাকা তার হাতে তুলে দেয়, এবং সে যে ওকালতি পড়েছিল এবার সে কাজে নামে। এভাবে সংসারটাকে সে দাঁড় করাবে মনে করে, এবং দেখা যায় খুব তাড়াতাড়ি তার পসার তৈরি হয়। কারণ সেই সময় মানে ভালো উকিলদের কিন্তু কদর ছিল, কারণ জমিদারদের সাথে ব্রিটিশ সরকারের প্রায়শই লড়াই ঝামেলা লেগে থাকতো। আর রাধা মুকুন্দ বিভিন্ন জমিদারের কাজকর্ম হাতে পেয়ে গিয়েছিল, ফলে সংসার বেশ ভালোভাবেই চলছিল। আর ব্রজসুন্দরী দেখলো যে সমস্ত টাকা পয়সা এবার রাধা মুকুন্দ তার হাতে তুলে এনে দেয়, আর যেটা শশীভূষণ করতো না রাধা মুকুন্দর হাতে দিত। সবটা রাধা মুকুন্দ হাতে দেওয়ার কিছু নেই, রাধা মুকুন্দই খাজনা আদায় করতো, সবটা ছিল। আবার রাধা মুকুন্দর থেকে ব্রজসুন্দরীর থেকে রাসমণির কদরটা শশীভূষণের কাছে বেশি ছিল, কিন্তু এখন রাধা মুকুন্দ ব্রজসুন্দরীকে বেশি কদর করে। যদিও রাসমণি কিন্তু যে খুব ফুলে ফেপে ওঠে অহংকার প্রকাশ করছে তাও দেখা যায় না। কোনো একদিন হয়তো লেখক জানিয়েছেন, কোনো একদিন সম্ভবত কোনো একটা বিষয়ে রাসমণি নিজের মনের বিষয়টাকে মানে স্থাপন করেছিল, মানে নিজের মনের মতো কাজ করেছিল। ব্রজসুন্দরীর কথা শোনেনি, আর কোনোভাবে সে কথা যখন রাধা মুকুন্দর কানে যায় সে প্রচণ্ড রেগে যায় এবং এই রাসমণিকে বাপের বাড়ি পাঠিয়ে দেবে সিদ্ধান্ত নেয়। যদিও সে ব্যাপারটা শেষ পর্যন্ত পাঠিয়ে দেওয়া হয়নি, কারণ ব্রজসুন্দরী কাজে বাধা দিয়েছিল, কিন্তু রাধা মুকুন্দ এক সপ্তাহ ওর
ওর সেই রাসমণির সাথে কথা বলেনি। এরপর রাসমণি কিন্তু আর কোনোদিন কোনো রকমভাবে ব্রজসুন্দরীর সাথে কোনো রকম খারাপ ব্যবহার করেনি। খারাপ ব্যবহার আগেও সে করেনি, কিন্তু নিজের মতটাও ওভাবে প্রকাশ আর করেনি। তা যাই হোক, এরপর যখন এরকমভাবে চলছে, কথা বলে না রাধা মুকুন্দ, তখন ওই ব্রজসুন্দরী এসে কিন্তু আবার দুজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে মিলন ঘটায়। সে দেওরকে বলে যে ও তো সারা আজকের মেয়ে, এই দুদিন আগে এসেছে, তোমার আমার মধ্যেকার যে সম্পর্ক সে ও কি করে বুঝবে, তুমি এরকম করো না, ওকে ক্ষমা করে দাও, ছেলে মানুষ। এরপর দুজনের আবার মিল হয়। এরপর দেখা যাচ্ছে যে শশীভূষণ কিন্তু আস্তে আস্তে শীর্ণকায় হয়ে যাচ্ছে, রোগা হয়ে যাচ্ছে, এবং সে কিছু একটা চিন্তায় মগ্ন থাকে সারাদিন। ব্যাপারটা আর কারোর নজরে না আসলেও রাধা মুকুন্দের নজরে এসেছে। আবার অন্যদিকে রাসমণির নজরে এসেছে, রাধা মুকুন্দ কিন্তু আগের মতো ঘুমায় না। প্রায় রাত্রে রাসমণি উঠে দেখেছে রাধা মুকুন্দ চঞ্চল হয়ে চারদিকে পায়চারি করছে। তা যাই হোক, এরকম একটা সময় তখন রাধা মুকুন্দ শশীভূষণের কাছে প্রায়শই গিয়ে বলে যে তুমি চিন্তা করো না, তোমার জমিদারি আমি তোমার হাতে তুলে দেবো। আর অন্যদিকে দেখা যাচ্ছে যে জমিদারি যখন নিলাম হয়েছিল, তখন সেই জমিদারি আর একজনের হাতে গিয়ে পড়েছিল, কিনেছিল সে একজন সাধারণ ব্যবসায়ী, বড় ব্যবসায়ী। কিন্তু জমিদারি রক্তে না থাকলে জমিদারি চালানো অত সহজ নয়। সেই ব্যক্তি সেটা হাড়ে হাড়ে বুঝতে পারলো যখন খাজনা আদায় করতে হিমশিম খাচ্ছিল। আর রাধা মুকুন্দ প্রজাদের একেবারে হাতের মুঠোয় এনে নিয়েছিল। রাধা মুকুন্দকে প্রজারা ভালোবাসত, ওই ব্যবসায়ীকে তারা কখনোই ভালোবাসতো না। একজন ব্যবসায়ী, সে বণিক সম্প্রদায়, সে জমিদার সম্প্রদায় হবে কি করে? তাকে মানুষ ঘৃণার চোখে দেখতো প্রজারা। সেই কারণে তার সাথে কোনো প্রায়শই বিভিন্ন মকদ্দমা লেগে থাকতো। কিন্তু সেই ব্যবসায়ী জমি জমা যখন আর সামলাতে পারছে না, তখন সেও জমি জমা বিক্রি করে দিতে চাইল, এবং রাধা মুকুন্দ সুযোগ বুঝে খুব কম দামে সেই সম্পত্তি আবার কিনে নিল। এবং সে যখন এই সম্পত্তি কিনে নিল, তখন প্রজারা সবাই শশীভূষণের কাছে এলো যে একটা বড় ভোজের আয়োজন করতে হবে। শশীভূষণ তখন রাধা মুকুন্দকেই বলল। কিন্তু এই যে ব্যাপারটা কিন্তু খুব 2-1 দিনের নয়, 10 বছর কেটে গেছে। 10 বছর আগে ওই ডাকাতির ঘটনা ঘটেছিল, নিলামি উঠেছিল, 10 বছর পর আবার জমি জমা ফিরে পেয়েছে। তা যাই হোক, সেই সময় রাধা মুকুন্দও ব্যবস্থা করলো, সমস্ত কাঙালিরা ভোজ পেল, দরিদ্রদের প্রচুর দান ছত্র দান করা হলো, কাপড় বস্ত্র গয়নাগাটি, ব্রাহ্মণদেরও অনেক কিছু দান করা হলো। কিন্তু যখন কাজ শেষ হয়ে গেল, তখন অনেক দিনের পর এই যে অনভ্যাস কাজকর্মে সে একটা অনিয়ম, সেসব কিছুর মধ্যে দিয়ে গিয়ে শশীভূষণ একেবারে বিছানায় পড়ে গেল। এর আগেই শশীভূষণ শীর্ণকায় হয়ে যাচ্ছিল, রোগা হয়ে যাচ্ছিল, তা এখন একেবারে বিছানায় পড়লো। ডাক্তার বললো কঠিন রোগ, সারার উপায় নেই। তা সবাই যখন রাত্রিবেলা শশীভূষণের কাছে আছে, সেই সময় রাধা মুকুন্দ তার কাছে উপস্থিত হলো এবং হয়ে তাকে বাকিদের সরিয়ে দিয়ে তাকে বললো যে দাদা তোমার সাথে কিছু কথা আছে। শশীভূষণ তার শুনতে চাইলো। তখন সে বললো যে এবার তুমি বলো যে তোমার যে সম্পত্তি, সেই সম্পত্তি আমি কাকে কীরকম লিখে দেবো। শশীভূষণ বললো সেই সম্পত্তি তো আমার নয়, সেই সম্পত্তি তো তোমার। রাধা মুকুন্দ তখন তার কাছে বসে বললো যে আমি একটা পাপ করেছি, সেই পাপের কি তুমি ক্ষমা করো, এরকম একটা ব্যাপার। তখন সে বললো যে সেই ডাকাতের আসল মূলে ছিল সেই নিজে এই কাজটা করেছিল, কারণ তার মনে হয়েছিল যে শশীভূষণ তার দাদার সাথে তার কোথাও কোনো অমিল নেই, যে প্রেম বন্ধন তাদের মধ্যে আছে সেটা অত্যন্ত দৃঢ়। কিন্তু আজ বোধহয় সেটা যেতে বসেছে, রাসমণি এবং ব্রজসুন্দরীর যে একটা বিবাদ, সেটা তার মনে হয়েছিল, এবং সেটা যাতে বজায় থাকে, সেই বন্ধনটা তারা যাতে একই সংসারে থাকতে পারে, সেই জন্য সেরকম একটা মতলব করেছিল। শশীভূষণ কথাটা শুনে হাসলেন এবং বললেন তা কি পারলে এই যে আজকের দিনটা উপস্থিত হয়েছে, দয়াময় ঈশ্বর পরম দয়াময়, তিনি তুলে নিয়ে যাচ্ছেন, তুমি তো আমাকে আটকে রাখতে পারলে না, তাহলে এসব করে কি হলো? আসলে শশীভূষণ কিন্তু মনে মনে বিষয়টা খুশি না। শশীভূষণ রাধা মুকুন্দ যখন শশীভূষণকে করে বলছে যে তুমি আমাকে ক্ষমা করো, তখন শশীভূষণ বলছে যে তোমাকে ক্ষমা আমি অনেকদিন আগেই করেছিলাম। কোন দিন নেই, সমস্ত কিছু আমি সেদিনই জানতে পেরেছিলাম যেদিন ঘটনাটা ঘটেছিল। আসলে কোনো একজন মানুষ যারা এই রাধা মুকুন্দের এই পরামর্শের সাথে যুক্ত ছিল, সে আবার শশীভূষণেরও বিশ্বস্ত, সে শশীভূষণকে গিয়ে ব্যাপারটা বলে দিয়েছিল। শশীভূষণ তাই সবটাই জানতো, কিন্তু রাধা মুকুন্দকে সে এতটাই স্নেহ করতো, তাকে লজ্জা দেওয়া বা ব্রজসুন্দরীর রাগকে বাড়িয়ে দেওয়া কোনোটাই সে করতে চায়নি। সেই জন্য সে ব্যাপারটা মেনে নিয়েছিল। কিন্তু সে ক্রমে শীর্ণকায়া হয়ে যাচ্ছিল। তার একটা কারণ হচ্ছে সে মনে মনে খুব কষ্ট পেয়েছিল ব্যাপারটায়, যে মিথ্যে বলেছে রাধা মুকুন্দ, যে কোনো কিছুই হয়ে যাক না কেন, যে কোনো ভালো কাজই আমি করতে যাই না কেন, তার জন্য একটা অসৎ পথ নেওয়াটাকে শশীভূষণ হয়তো ভালো চোখে দেখেনি। এবং গল্প লেখকও কিন্তু আমাদের সেই মেসেজটাই দিতে চাইলেন, হতে পারে আমি খুব মহান কাজ করতে চলেছি, কিন্তু যে কোনো মহান কাজ করার জন্য কোনো নিজ কাজ করাটাকে তিনি সমর্থন করেন না। সেই জন্য
জন্যই শশীভূষণের মধ্যে দিয়ে তিনি এই প্রতিবাদটা জানিয়েছেন। তা যাই হোক, শশীভূষণ জানালো সেদিনই তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম, আজকে আর কিছু ব্যাপার না। তখন রাধা মুকুন্দ তার কাছে কাঁদতে কাঁদতে বলে যে ক্ষমাই যদি করলে তবে বলে যাও তোমার সম্পত্তি কিভাবে ভাগ করব, মানে সম্পত্তিটা যে তোমার সেটা তুমি গ্রহণ করো। শশীভূষণ বললে এখন আর সেদিন নেই, এখন সম্পত্তির সবটাই তোমার। এই কথা বলে সে মৃত্যুর কোলে ঢলে পড়লো, মানে সে আর কথা বলার জায়গায় নেই, সে শুধুমাত্র হাতটা তুললো। লেখক জানাচ্ছেন সেই হাত তোলার অর্থ যে কি সেটা আমরা কেউ বুঝতে পারি না, কিন্তু হয়তো রাধা মুকুন্দ সেদিন সেটা বুঝতে পেরেছিল। এবং এখানেই গল্পের শেষ। এর মধ্যে দিয়ে অর্থাৎ যে দান এতদিন ধরে জমিদার শশীভূষণ করেছিল রাধা মুকুন্দ তার পরিবারকে, সে বোধহয় যোগ্য প্রতিদান দেয়নি, এটাই এই গল্পের মূল মানে বিষয়বস্তু। সেই প্রতিদান শশীভূষণ গ্রহণ করেছিল কিন্তু অন্তরে গ্রহণ করতে পারেনি। আচ্ছা, এখানে যে ইম্পর্টেন্ট লাইনগুলো, তাহার ধার যেমন তাহার বিষও তেমন। কোন কিসের ধার? ওই যে বড়গিনী ব্রজসুন্দরী কথার ধার এবং বিষ। আচ্ছা, এরপর বলছি একটা জায়গায় দেখো, যে খাইতে পড়িতে দেয় সে যে দুটো কথা বলে, তাহার যে দুটো কথা বলে তাহা খাওয়া পড়া সামিল করিয়া লইতে হয়। এই লাইনটা তুলে প্রশ্ন হতেও হতে পারে। মরণ হইলেই ভালো, কথাটা কে বলেছে? ওই যে কথাটা বললো যে খাওয়া পড়ার সাথে দানটা গ্রহণ করতে হয় তেমনভাবে তার কথাগুলোকেও গ্রহণ করতে হয়। এই কথা শুনে রাসমণি বলেছিল তার স্বামীকে যে এইরকম মৃত্যু, মানে এইরকম জীবন না থাকাই ভালো, মৃত্যু ভালো, এর থেকে এই দান এইভাবে গ্রহণ করতে তার ভালো লাগে না। এই যে কথাটা, এই কথাটাই সম্ভবত আঘাত করেছিল রাধা মুকুন্দকে, যে সে দান গ্রহণ করতে চায় না। এই যে তার ভেতরকার যে দুঃখবোধ স্ত্রীর, সেই দুঃখবোধটা সম্ভবত রাধা মুকুন্দকেও স্পর্শ করেছিল। আচ্ছা, শশীভূষণ লোকটা নিতান্ত ঢিলা রকমের, তাই ঘরের কাজ এবং বিষয়কর্মের বাড়িটা শশীভূষণের চরিত্র করতে গেলে কাজে লাগবে। যাই হোক, প্রমাণগুলো অন্যায় করিয়া তাহার বিরুদ্ধ পক্ষ অবলম্বন করিয়াছে। কিসের প্রমাণ? ব্রজসুন্দরী সবসময় প্রমাণ খুঁজত, যে প্রমাণ দিয়ে রাধা মুকুন্দকে চোর সাব্যস্ত করা যায়। তার সবসময় মনে হতো যে রাধা মুকুন্দ বোধহয় এই সমস্ত সম্পত্তি একদিন দখল করে নেবে, যেটা শশীভূষণ কখনো ভাবেনি, যেটা কখনো সম্ভবও ছিল না। কিন্তু প্রমাণটা যেহেতু পাওয়া যাচ্ছিল না, তাই রেগে গিয়ে ব্রজসুন্দরী প্রমাণগুলোকেও অন্যায় মনে করতো, ওদের দরকার নেই প্রমাণের, সে মনে মনে যেটা ভাবে সেটাই ঠিক। আচ্ছা, এরপরে লাইন দেখো যেটা ইম্পর্টেন্ট, দাদা আর তো আমার এখানে থাকা হয় না, কখন কি কারণে বলেছিল, তারপর কি কি কথা হয়েছিল। শশীভূষণ এরপর বলছে ও তো পরের ঘরের মেয়ে, সুযোগ পাইনি দুটো কথা বলিবে, তাই বলিয়া কি ঘরের লোককে ছাড়িয়া যাইতে হয়, এটাও ইম্পর্টেন্ট লাইন। তারপর হচ্ছে তোমার সংসারে পাচ্ছে অশান্তি ঘটে। আচ্ছা, এই কথাটা আমি বলিনি। শশীভূষণ যখন বলে স্ত্রী লোকের কথা, তার কথা শোনার কিছু নেই, নিজের লোককে ছেড়ে যেও না, এই কথা শুনে রাধা মুকুন্দ বলেছিল যে স্ত্রী লোকের কথা হজম করতে পারবো না এমন পুরুষ মানুষ আমি নই, কিন্তু ব্যাপারটা তা নয়। এই যে ঘটনাটা ঘটে চলেছে, এতে যদি তোমাদের সংসার অর্থাৎ তোমার আর বৌদির মধ্যে যদি অশান্তি হয়, সেটা আমি সহ্য করতে পারবো না, এটাই হচ্ছে বিষয় এই কথাটার। আচ্ছা, তারপর শশীভূষণ সেদিনই কিন্তু বলেছিলেন তুমি গেলে আমার কিসের শান্তি, মানে তুমি যদি বাড়িতে না থাকো তাহলে আমার কিসের শান্তি। ঠিক শেষ দিনেও কিন্তু একই কথা প্রমাণ করে দিয়ে গেছেন শশীভূষণ, যে আমি তো চলেই যাচ্ছি, তাহলে কি শান্তি তুমি পাবে, এরকম একটা বিষয়। আচ্ছা, তারপর হচ্ছে পরের লাইন, তখন কোথায় ছিল ব্রজসুন্দরী, কোথায় ছিল রাসমণি, এটা রাধা মুকুন্দ ভাবছে। অর্থাৎ সেই ছেলেবেলার কথা যখন তার মনে পড়ছে, যে শশীভূষণের সাথে তার সম্পর্ক যখন গড়ে উঠেছিল, সেই সময় কোথায় এরা ছিল, এই যে মূল কথা। সংসারে একটা এই মহৎ পরিবর্তন দেখা দিল। মহৎ পরিবর্তন সংসারে কখন দেখা দিয়েছিল না, ওই যে ব্রজসুন্দর যখন রাধা মুকুন্দ সংসারের দায়ভার গ্রহণ করেছিল, শশীভূষণ আর কিছু মানে জমিদারি হারিয়েছিল, সেই সময় বড়গিন্নির ইচ্ছার প্রতিকূলে নিজের মনোমতো কাজ করিয়াছিল। কে বড়গিন্নি, ছোট গিন্নিকে কে কাজ করেছিল, এর শাস্তি কি হয়েছিল, সবটাই প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে ইতিমধ্যে প্রায় 10 বৎসর উত্তীর্ণ হয়ে গেছে, কিসের মধ্যে, কি ঘটনা ঘটেছিল মাঝখানে, তারপরেই বা কি ঘটলো, প্রশ্ন আসতে পারে। এককালে আমার ছিল, এখন আমার নহে। কি আমার নয়? সেটা হচ্ছে ওই জমিদারি। কে বলেছে? শশীভূষণ। কাকে বলেছে? রাধা মুকুন্দকে বলেছে। আমি তখন হইতে তোমাকে মাপ করিয়াছি। কে কখন হতে মাপ করেছে? ওই যে সেই প্রথম দিনটা, যেদিন ডাকাতি হয়েছে বলে রাধা মুকুন্দর খবর শশীভূষণের কাছে এসেছিল। আচ্ছা, তারপর আরেকটা লাইন ওখানে ছিল, কিন্তু যে
জন্য এত করিলে তাহা কি সিদ্ধ হইল, মানে তুমি কি আমাকে রাখতে পারছো ধরে, আমি বলেছি এখানে কাছে কি রাখিতে পারিলে দয়াময় হরি। আচ্ছা, এই গল্প তুমি শেষ করছি, তার আগে একটা কথা তোমাদের অবশ্যই বলবো, তোমাদের জন্য আর কোনো ভিডিও মোস্ট প্রবাবলি আমি দিতে পারবো কিনা আমি জানি না, তবুও চেষ্টা করব। কিন্তু তোমরা পজিটিভলি আমাদের যে পিডিএফ নোটস আছে, যদি মনে করো তোমাদের খুব বিপদ, তোমাদের খুব প্রয়োজন, আমাদের লেটার রাইটিংয়ের যে পিডিএফ নোটস আছে সেটা, এবং তোমাদের গল্পগুচ্ছ বা তোমাদের কবিতা গল্পের যে টেক্সট মানে পিডিএফ নোটস আছে সেটা এখনও তোমরা পারচেস করতে পারো। যদি আজকে রাতের মধ্যেও সেগুলো একবার চোখ বুলিয়ে নাও, ভালো করে দেখে নাও, তোমরা কিন্তু প্রত্যেকটা লাইন সম্পর্কে সচেতন হবে, প্রত্যেকটা অবজেক্টিভ সম্পর্কে সচেতন হবে। ফুল লার্নিং না করলেও ব্যাপারটা তোমাদের মনের মধ্যে গেঁথে যাবে, এবং যারা একেবারে কিচ্ছু করনি, কিচ্ছু জানে না, তাদের কিন্তু যথেষ্ট হেল্প হবে। আর যারা পড়েছো তাদেরও কিন্তু রিভিশনের জন্য ওই প্রশ্ন উত্তরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা চাইলে পারচেস করতে পারো। আর তোমাদের জন্য যে লেটার রাইটিংয়ের ভিডিও, রচনার ভিডিও কিংবা টেক্সটের যে ভিডিওগুলো আছে সেগুলোও তোমরা কিন্তু দেখতে পারো, তাহলেও কিন্তু তোমাদের অনেক হেল্প হবে। যাই হোক, এরপর আমরা চলে যাবো একেবারে শেষের দিকে, যখন তখন তাহার বাকরোধ হইয়াছে। কখন কার বাকরোধ হয়েছে, কি ঘটনা ঘটেছিল, সমস্ত বিষয়ে প্রশ্ন এখান থেকে হতে পারে। এখানেই আর ছোট গল্পের শেষ। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে দিই, তোমাদের যে কোনো লাইন তুলে ব্যাখ্যা চাইতে পারে, সেই ব্যাখ্যাগুলো কিন্তু তোমাদের এই যে আমি অর্থগুলো বললাম সেই অর্থগুলোর মধ্যে থেকেই তোমরা পাবে। আর এখান থেকেও যদি তোমাদের কঠিন মনে হয় তাহলে সরাসরি গল্পটায় চলে যাও, গল্পে আরও বিশদভাবে ব্যাখ্যাগুলো তুলে ধরা হয়েছে। তাহলে চলো, আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। যদিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবে। তোমাদের প্রত্যেকটা লাইক, তোমাদের লাইক সংখ্যা কিন্তু আমার কাজের অনুপ্রেরণা যোগায়। আমি বুঝতে পারি যে তোমাদের চাহিদা কতটা। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং একে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের চ্যানেলকে। খুব তাড়াতাড়ি হাজির হব যদি তোমাদের নতুন করে ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। খুব ভালো থেকো।